আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলে। জীবকোষ ও টিস্যু অধ্যায়টার একদম শেষ পার্টে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি, অর্থাৎ আজকে পার্ট 5। এর আগের ক্লাসগুলোতে আমরা উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করেছিলাম, সরল টিস্যু, জটিল টিস্যু, এই টপিকগুলো, কঠিন কঠিন যে টপিকগুলো সেগুলো আমরা খুব সহজে বুঝেছি। আজকের এই ক্লাসটাতে আমি মেইনলি আলোচনা করব প্রাণী টিস্যু নিয়ে, এবং প্রাণী টিস্যু নিয়ে যা যা পড়তে হবে সব কিছু আমরা এই ক্লাসটাতে কভার করব। তো তোমাদের সাথে আছি তোমাদের মাহি ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসো আমরা ক্লাসটা শুরু করি। তাহলে প্রাণী টিস্যুর প্রকারভেদ যদি করতে চাই, আবরণী টিস্যু আছে, যোজক টিস্যু আছে, পেশি টিস্যু আছে, স্নায়ু টিস্যু আছে। তো আমাদের দেহে এই টিস্যুগুলো দেখা যায়। তো টিস্যুর সংজ্ঞাটা আসলে কি, এটা আমরা গত ক্লাসে জেনেছি, তাই না? তাহলে ওই যে 3টে এক পড়েছিলাম। তাহলে টিস্যু এটা হচ্ছে একই ধরনের কোষ বা ভিন্ন ধরনের কোষ হতে পারে, তবে উৎপত্তি স্থলটা একই রকমের হবে এবং কাজটা হবে একই রকমের, ঠিক আছে? এবং অনেকগুলা কোষ দ্বারা গঠিত হইতে হবে, তাই না? তাহলে আমি যদি টিস্যু আর কোষের মধ্যে পার্থক্য করতে চাই, যেমন আমি তোমাকে বলতে পারি, উদাহরণ দিতে পারি, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এগুলো হচ্ছে এক একটা রক্তকোষ, তাই না? এগুলো হচ্ছে কোষ। তাহলে টিস্যু কি? টিস্যু হচ্ছে কোষ। তাহলে কি হচ্ছে? কোষ হচ্ছে টিস্যুর গঠন ও কাজের একক হচ্ছে কোষ। হ্যাঁ, টিস্যুর গঠন ও কাজের একক কি? কোষ। তার মানে কি অনেকগুলা কোষ দ্বারা টিস্যু গঠিত হবে। তাহলে এই যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এগুলোকে বলা হচ্ছে রক্তকোষ। তো এই রক্তকোষগুলা মিলে একত্রিত হয়ে যখন একটা শারীরবৃত্তীয় কাজ করবে, তখন সেটাকে আমরা বলতে পারি টিস্যু। যেমন এই যে এই রক্তগুলো আমাদের দেহের বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে, আমরা একটু পরে পড়বো বা সামনের অধ্যায়গুলোতে আছে, সেই সময়টাতে আমরা দেখব যে রক্ত কি করতেছে আসলে। তো এই হচ্ছে টিস্যু। যেমন আমাদের কানের ভেতরে যে টিস্যু, সেগুলো কি করতেছে? একই রকমের কাজ করতেছে, অর্থাৎ কানের যত টিস্যু আছে সব মিলিয়ে আমাকে শুনতে সাহায্য করতেছে, এছাড়া আমার দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করতেছে। আমাদের নাকের যে টিস্যুগুলো আছে সবগুলো মিলে যে কাজটা করতেছে সেটা হচ্ছে আমাকে ঘ্রাণ নিতে সাহায্য করতেছে, তাই না? ঠিক তেমনি আমাদের দেহে যত টিস্যু আছে সব টিস্যু সব টিস্যু বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে টিস্যু, এই টিস্যু তো বিভিন্ন ধরনের, একটু আগে দেখলাম আবরণী টিস্যু হইতে পারে, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। তো আবরণী টিস্যুর আসলে কাজ কি? নামটা শুনেই বোঝা যায় যে আবরণী টিস্যুর কাজ হচ্ছে আবরণ দেওয়া, আমার দেহকে আবরণ দেয়া। সো এই আবরণী টিস্যু নিয়ে আমরা একটু পড়াশোনা করি। তো আমরা নামটা শুনেই যে কথাটা বুঝতে পারতেছি যে আবরণী টিস্যুর কাজ হচ্ছে আবরণ দেয়া। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যেমন আবরণ কি? এই যে আমাদের ত্বকের আবরণ আছে না, আমাদের যে ত্বকের আবরণ, এটা তো একটা আবরণ। এখন এই আবরণ শুধু যে বাইরে থেকেই হইতে হবে, বাইরে থেকে তুমি আবরণটা দেখতে পাচ্ছ, শুধু যে বাইরে থেকে আবরণটা হইতে হবে বিষয়টা এমন না। ভেতরের দিকেরও আবরণ হইতে পারে, যেমন আমাদের বুকের ভেতরে সেই জায়গাটাতে কিন্তু ফাঁকা জায়গা আছে। তাহলে বুকের এই জায়গাতে বাইরে থেকে তো একটা আবরণ আছে, আবার ভেতরের দিক থেকেও একটা আবরণ আছে। তাহলে আবরণ এটা কিন্তু বাইরের দিক থেকেও হইতে পারে, আবার ভেতরের দিক থেকেও হইতে পারে। তাহলে আমি তোমাকে যদি প্রশ্ন করি যে ভাইয়া, আবরণী টিস্যুর কাজ কি শুধুমাত্রই আবরণ দেয়া, নাকি আরো কিছু কাজ আছে? উত্তর হচ্ছে আবরণী টিস্যুর কাজ শুধুমাত্র আবরণ দেয়া না, এছাড়াও আরো গুরুত্বপূর্ণ কিছু কাজ করে। যেমন তুমি দেখতে পাবা যে আমাদের এই যে নাকের এই জায়গাগুলো থেকে তেল বের হয়, তার মানে কি এখানে কিছু গ্রন্থি আছে যেটা তেল নির্গমন করতেছে। আমাদের দেহ থেকে ঘাম বের হচ্ছে, তাহলে আমাদের আবরণী টিস্যুতে নিশ্চয়ই ছিদ্রপথ আছে যে দিক দিয়ে ঘাম বের হতে পারে, তাহলে আমাদের দেহ থেকে বের করে দিচ্ছে, ঘাম বের করে দিচ্ছে, তাই না? আচ্ছা, এছাড়াও আমাদের আবরণী টিস্যু আরো কিছু কাজ করে। কি কি কাজ করে? তো আমি তোমাদেরকে দেখাই, দেখো। শুধু আবরণীর কাজ শুধুমাত্র আবৃত করে রাখা না, এটা ছাড়াও আরো কিছু কাজ আছে। যেমন অঙ্গকে বাহিরের আঘাত থেকে রক্ষা করা। তাহলে আমাদের আমাদের যে মস্তিষ্ক, সেটা তো অনেক নরম, তাই না? আচ্ছা, মস্তিষ্কের বিষয়টা বাদ দাও, ওটা হচ্ছে আমাদের হাড় আছে, হাড়টা রক্ষা করতেছে মস্তিষ্ককে। যাই হোক, আমি যদি আমার দেহের এই আবরণটার কথাই বলি, সো ভেতরে তো মাংস আছে, আরো অনেক কিছু আছে, হাড় আছে। তো ভেতরের জিনিসকে আমি যদি কোনো কিছু একটা আঘাত করতে চাই,
এই ভেতরের জিনিসকে রক্ষা করবে কে? প্রাইমারিলি রক্ষা করবে কে বলতো? এই আবরণটাই রক্ষা করবে, তাই না? সো এই আবরণ টিস্যুর কাজ হচ্ছে বাহিরের আঘাত থেকে ভেতরের অঙ্গগুলাকে রক্ষা করা। তাহলে অঙ্গকে বাহিরের আঘাত থেকে রক্ষা করা। এরপরে দেখো প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ নিঃসরণ করা, বিভিন্ন পদার্থ শোষণ করা, কোষীয় স্তর পেরিয়ে সুনির্দিষ্ট পদার্থের পরিবহন। তাহলে আবরণ টিস্যুর কাজ কি? এটা আবরণ দিচ্ছে, আবৃত করতেছে, নিঃসরণ, তারপরে কি করতেছে? আঘাত থেকে রক্ষা করতেছে, নিঃসরণ করতেছে, নিঃসরণ ক্ষরণ করতেছে, শোষণ করতেছে এবং কোষীয় স্তর পেরিয়ে সুনির্দিষ্ট পদার্থের পরিবহন করতেছে, যেমন ঘাম বের হচ্ছে আমাদের দেহ থেকে, তাই না? আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আবরণী টিস্যুর কাজ। তো আবরণী টিস্যুর প্রকারভেদ, তবে কিসের উপর ভিত্তি করে প্রকারভেদ করব সেটা হচ্ছে মেইন বিষয়। যদি তোমাকে বলা হয় যে কোষের আকৃতি, প্রাণীদেহে তার অবস্থান এবং কাজের প্রকৃতিভেদে এই আবরণী টিস্যু 3 প্রকার হয়। কিসের ভিত্তিতে? আকৃতি অনুসারে, কোষের আকৃতি অনুসারে, প্রাণীদেহে তার অবস্থান অনুসারে এবং কাজের ভিত্তিতে এই টিস্যুটা 3 প্রকার। মেইনলি আকৃতিটাই এখানে কনসিডারেশনে রাখো। যেমন এইখানে 3 ধরনের তুমি আবরণী টিস্যু দেখতে পাচ্ছ, 3টার আকৃতি 3 রকমের, তাই না? সো এখানে এই যে একটা আবরণী টিস্যু, এই যে একটা আবরণী টিস্যু, এই আবরণী টিস্যু দেখতে একদম মাছের আইসের মতো, খুবই চ্যাপ্টা পাতলা। তাহলে এই যে মাছের আইসের মতো যে আবরণী টিস্যু, সেটাকে আমরা কি বলতে পারি? স্কোয়ামাস, বা নামটা এর বাংলাটা হচ্ছে আইস আকার। তাহলে মাছের আইসের মতো দেখতে, তাই আইস আকার। দেন কিউবের মতো দেখতে, দেখো তো, তোমরা তো রুবিক্স কিউব চেনো, তাই না? এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবকিছু সমান। সো যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবকিছু সমান, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ঘনাকৃতি। তাহলে এই ঘনাকৃতি বা কিউবয়েডাল আবরণী টিস্যু হতে পারে। আবার এইখানে দেখো লম্বার দিক থেকে অনেক বড় কিছু আবরণী টিস্যু আছে। তাহলে এই লম্বার দিক থেকে যেহেতু বড়, এটা দেখতে এক একটা কলামের মতো মনে হচ্ছে। সো কলামনার, এই আবরণী টিস্যুটার নাম কি ভাইয়া? কলামনার আবরণী টিস্যু। বা স্তম্ভাকার, স্তম্ভের মতো মনে হচ্ছে না? স্তম্ভ বা কলামের মতো মনে হচ্ছে, তাই এটাকে বলা হয় কলামনার আবরণী টিস্যু। তাহলে কোষের আকৃতি, প্রাণীদেহে তার অবস্থান এবং কাজের ভিত্তিতে এই টিস্যু 3 ধরনের হয়। একটা হচ্ছে স্কোয়ামাস, কিউবয়েডাল অ্যান্ড কলামনার। তো ফার্স্টে তো আমরা বুঝতেই পারতেছি স্কোয়ামাস মানে তো আইস আকার, তাই না? বা মনে রাখবা কিভাবে? আমি যেভাবে মনে রাখি, যেমন এর নামের শেষে আছে মাছ, স্কোয়ামাস। সো এই মাছ থেকে আমি মনে রাখতাম এটা হচ্ছে মাছের আইসের মতো, এটা হচ্ছে মাছের আইসের মতো, আইসের মতো। সো এই স্কোয়ামাস আবরণী টিস্যু যেটা, সেটা কোথায় পাওয়া যায় বলো তো? বৃক্কের যে বোমান্স ক্যাপসুল আছে, তাই না? সো এই যে দেখো, এটা যদি একটা বৃক্ক হয়, এখানে হচ্ছে হেনলির লুপ, আমরা এই অধ্যায় নিয়ে পড়বো, বৃক্কের যে অধ্যায়টা আছে সামনের দিকে পড়বো। হ্যাঁ, এই যে হেনলির লুপ, দেন এইখান থেকে হচ্ছে সংগ্রাহী নালিকা, তাই তো? সো এই যে বৃক্কের যে বোমান্স ক্যাপসুল, এই বোমান্স ক্যাপসুলে কোন ধরনের আবরণী কলা থাকে? আবরণী কলা থাকে স্কোয়ামাস। তাহলে বৃক্কের এই জায়গাটাতে থাকে স্কোয়ামাস, বৃক্কের এই জায়গাটাতে আছে কি বলতো? ক্যাপসুলে আছে স্কোয়ামাস। আর বৃক্কের এই যে সংগ্রাহী নালিকা যেটাকে আমরা বলতেছি, সেটাতে কি আছে? সেটাতে আছে কলামনার, সরি কলামনার বলতেছি না, কিউবয়েডাল। সেখানে কি আছে? সেখানে আছে হচ্ছে কিউবয়েডাল, ঠিক আছে? তাহলে বৃক্কের যে কথাটা মাথায় রাখবা সেটা হচ্ছে এই যে বোমান্স ক্যাপসুল, বোমান্স ক্যাপসুলে আছে স্কোয়ামাস, আর কিউবয়েডাল আছে কোথায়? বৃক্কের যে সংগ্রাহ নালিকা সেইখানে। আর যেটা হচ্ছে কলামনার, কলামনার এপিথেলিয়াল টিস্যু, এখানে আরেকটা নাম তোমরা দেখতে পাচ্ছ, এখানে এপিথেলিয়াল, এপি মানে হচ্ছে উপরে, সো এপিথেলিয়াল টিস্যু বলতে ওই আবরণী টিস্যুটাকেই বোঝানো হচ্ছে। তো তোমাকে যদি আবরণী টিস্যু না বলে এপিথেলিয়াল টিস্যু বলে, তাহলে কি বুঝবা বলো তো? আবরণী টিস্যুটাকেই বোঝানো হবে, ঠিক আছে? তাহলে এই যে কলামনার আবরণী টিস্যু যেটা, সেটা কোথায় পাওয়া যায়? সেটা পাওয়া যায় অন্ত্রের প্রাচীরে। তো একটু পরে আমরা দেখবো সেটা। দেখো কি বলা আছে
স্কোয়ামাস আবরণী টিস্যু। এই স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু বা আবরণী টিস্যু, এটা কি বলা আছে দেখো, কোষগুলো মাছের আঁশের মতো চ্যাপ্টা। তাহলে মাছের আঁশের মতো চ্যাপ্টা হবে, নিউক্লিয়াসটা বড় আকারের হবে, এবং এটা কোথায় পাওয়া যায়? বৃক্কের বোমান্স ক্যাপসুলের প্রাচীরে পাওয়া যায়। তাহলে বৃক্কের বোমান্স ক্যাপসুল, এটা তোমরা হচ্ছে রেচন অধ্যায়টাতে পড়বা। এই বোমান্স ক্যাপসুল এটা কিন্তু ছাকনির মতো কাজ করে। যেহেতু এটা ছাকনির মতো কাজ করতেছে, তার মানে আমি কি বলতে পারি, এই আবরণী কলা যেটা স্কোয়ামাস আবরণী কলা যেটা খুবই পাতলা, সেটাও কিন্তু ছাকনির মতো কাজ করবে, তাই না? তাহলে যে প্রাচীরটা, যে আবরণী কলাটা খুবই পাতলা, ছাকনি ছাকনি আমরা এই আবরণটা যদি অনেক বেশি পুরু হইতো, মোটা হইতো, তাহলে কি সেটা ছাকনির মতো কাজ করতে পারতো? অবশ্যই না। এই প্রাচীরটা যেহেতু অনেক বেশি পাতলা, এই যে মাছের আইসের মতো চ্যাপ্টা, যেহেতু চ্যাপ্টা, এ কারণে এটা ছাকনি হিসেবে কাজ করবে। তাহলে এটা আবরণ হিসেবে তো কাজ করবে, যেহেতু এটা আবরণী কলা, আবরণ হিসেবে কাজ করবে, পাশাপাশি এটা ছাকনির মতো কাজ করবে। সিম্পল। দেন কিউবয়েডাল আবরণী টিস্যু। তাহলে একটা কিউবের আকৃতিটা কেমন হয় বলতো? এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবকিছু সমান হতে হবে, তাই না? তাহলে এটার যখন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রায় সমান হবে, তখন সেটাকে একটা কিউবের মতো বা ঘনাকার দেখাবে। তখন সেটাকে আমরা বলবো কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু। তাহলে উদাহরণটা কি? বৃক্কের সংগ্রাহক নালিকা। এই যে এখানে আমরা যে চিত্রটা আঁকিয়েছিলাম, এই যে এটাই তো বৃক্কের সংগ্রাহক নালিকা। তাহলে এই বৃক্কের সংগ্রাহী নালিকাতে কি পাওয়া যায়? এই কিউবয়েডাল আবরণী টিস্যু পাওয়া যায়। এবং এটার কাজ হচ্ছে মেইনলি পরিশোষণ করা। আবরণ তো দিবেই, আবরণ তো 100% দিবে, তার সাথে আরও একটা কাজ হচ্ছে পরিশোষণ করা। এটাও মাথায় রেখো, ঠিক আছে? সো এটার কাজ কি? পরিশোষণ করা এবং আবরণ দেয়া, ঠিক আছে? কলামনার আবরণী টিস্যু, দেখতে যেটা কলামের মতো, সেটা হচ্ছে কলামনার। তো কোষগুলো স্তম্ভের মতো সরু এবং লম্বা, একটু আগে চিত্র আমরা দেখেছি। তাহলে এটা প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষ, ঠিক আছে? তাহলে প্রাণীর কোথায় অন্ত্র, যেটা ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এগুলাকে বলা হচ্ছে অন্ত্র। তাহলে এই যে অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষ হচ্ছে এই কলামনার আবরণী টিস্যু। তাহলে প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষ। এবং এটা বিভিন্ন ধরনের কাজ করে, যেমন অন্ত্রের অন্তঃপ্রাচীরে এখানে ক্ষরণও হয়, রক্ষণ। এটা যেহেতু আবরণী কলা, তার মানে কি এটা রক্ষা করবে, তাহলে রক্ষণও করবে এবং শোষণও করবে। তাহলে ক্ষরণ, রক্ষণ, শোষণ, এই তিনটা কাজের সাথে নিয়োজিত কে? কলামনার আবরণী কলা। তাহলে এটা কোথায় পাওয়া যায় বলো তো? এটা পাওয়া যায় হচ্ছে অন্ত্রের অন্তঃপ্রাচীরে, ঠিক আছে? তাহলে দেখো, আমরা যদি আবার আরেকবার সামারি করি, আইসাকার যেটা বা স্কোয়ামাস যেটা, সেটা তো মাছের মতো চ্যাপ্টা, এবং এইটা হচ্ছে ছাকনির মতো কাজ করে। পাওয়া যায় কোথায়? বৃক্কের বোমান্স ক্যাপসুলে। আর এরপরে কিউবয়েডাল, এটা পাওয়া যাচ্ছে বৃক্কের সংগ্রাহক নালিকাতে, এবং এটা দেখতে কিউবের মতো, কারণ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রায় সমান। আর যেটা হচ্ছে কলামনার, এটা কলামের মতো বা স্তম্ভের মতো, এটা পাওয়া যাচ্ছে অন্ত্রের অন্তঃপ্রাচীরে, এবং এটা শোষণ, রক্ষণ এবং ক্ষরণ করবে, তিনটা কাজ, ঠিক আছে? এবার আসো আবরণী টিস্যুর আরও একটা প্রকারভেদ আমরা দেখব। এতক্ষণ তো আমরা দেখলাম অবস্থান বা আকৃতির উপর ভিত্তি করে বা কাজের উপর ভিত্তি করে। এবার আমরা যেটার উপর ভিত্তি করব, সেটা হচ্ছে ভিত্তি পর্দার উপরে সজ্জিত কোষগুলোর সংখ্যার ভিত্তিতে। তাহলে ভিত্তি পর্দার উপর সজ্জিত কোষগুলোর সংখ্যার ভিত্তিতে আমরা আবরণী টিস্যুর প্রকারভেদ করব। যেমন ধরে নাও, এটা হচ্ছে একটা ভিত্তি, বেস। হ্যাঁ, যেমন আমাদের পা কি? পা হচ্ছে আমাদের বেস বা ভিত্তি, তাই না? পায়ের উপর ভর করে আমাদের পুরা বডির ওয়েট, আমরা পুরা বডি আমার পায়ের উপর ভিত্তি করে দাঁড়ায় থাকে। তাহলে আবরণী কলারও এরকম একটা ভিত্তি থাকে, একটা বেস থাকে। ধরে নাও এটাই সেই বেস, এটাই সেই বেস। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলতেছি, এটা ধরে নাও যে এটা হচ্ছে বেস, ভিত্তি। তো এই ভিত্তির উপর, এই ভিত্তি কলার উপর ভিত্তি করে এই ভিত্তি যেটা ভিত্তি পর্দা, এটাকে আমরা বলতেছি, এটার নাম হচ্ছে ভিত্তি পর্দা। ভিত্তি পর্দা। এই ভিত্তি পর্দার উপরে যে কোষগুলা থাকবে,
মেইনলি টিস্যু তো কি দ্বারা গঠিত হয়? টিস্যু তো মেইনলি কোষ দ্বারাই গঠিত হবে, তাই না? তাহলে এই ভিত্তি পর্দার উপরে যে কোষগুলো থাকবে সেগুলো এমন হতে পারে যে একটা স্তরে সজ্জিত থাকতে পারে কোষগুলা, এমন হতে পারে। আবার এমন হতে পারে যে কোষগুলো একটা স্তর না, অনেকগুলো স্তর, এরকম অনেকগুলো স্তরে সজ্জিত থাকতে পারে, তাই না, ভিত্তি পর্দার উপরে। তাহলে এরকম হতে পারে। তাহলে এই দুইটা সিনারিও একটু কল্পনা করো যে ভিত্তি পর্দার উপরে একটা স্তরে সজ্জিত অথবা অনেকগুলো স্তরে সজ্জিত। যেমন এইখানে এই চিত্রটা ভালো করে হয়তো বা বুঝতেছো কি না, যেমন এইখানে হচ্ছে এই যে এটা নিচে হচ্ছে বেস লাইন বা ভিত্তি পর্দা। এই ভিত্তি পর্দার উপরে এইখানে তুমি দেখতে পাচ্ছ মাত্র একটাই স্তরে সজ্জিত, একটাই স্তর আছে। কিন্তু এখানে দুইটা স্তর আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা স্তর আর উপরে আরো একটা স্তর আছে। তাহলে যদি একটা স্তর থাকে, ভিত্তি পর্দার উপরে যদি মাত্র একটা স্তর থাকে, তাহলে তো সেটা সাধারণ, খুবই সাধারণ, তাই না? তাহলে সেটাকে আমরা বলবো সিম্পল আবরণী কলা বা সাধারণ আবরণী কলা, তাই কিনা? তাহলে দেখো ভাইয়া, আবরণী টিস্যু এটা হতে পারে কিসের উপর ভিত্তি করে? বেসের উপর ভিত্তি করে বা ভিত্তি পর্দার উপর ভিত্তি করে। তাহলে ভিত্তি পর্দার উপরে যদি এক স্তরে সজ্জিত থাকে, ধরেন এটা হচ্ছে ভিত্তি পর্দা, তার উপরে একটা স্তরে সজ্জিত, যদি এক স্তরে সজ্জিত থাকে তখন সেটাকে আমরা বলবো সাধারণ আবরণী কলা। উদাহরণ আমি দিতে পারি। সাধারণ আবরণী কলার উদাহরণ হচ্ছে যে এইখানে আমরা যে তিনটা পড়ছি না, একটা হচ্ছে স্কোয়ামাস, এর উদাহরণটা কি ছিল? বৃক্কের বোমান্স ক্যাপসুল। কিউবয়েডালের উদাহরণ কি ছিল? বৃক্কের সংগ্রাহ নালিকা। এবং কলামনারের উদাহরণ কি ছিল? অন্ত্রের অন্তঃপ্রাচীর। তো এই তিনটা উদাহরণই এই সাধারণ আবরণী কলার, ঠিক আছে? তাহলে সাধারণ আবরণী কলার উদাহরণ কিন্তু এই তিনটাই। তাহলে দেখো, বোমান্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রাহ নালিকা এবং অন্তঃপ্রাচীর। তাহলে এর আগে যে তিনটা আমরা উদাহরণ পড়লাম কাজে আকৃতির উপর ভিত্তি করে যে প্রকারভেদটা পড়লাম, ওগুলো কিন্তু সাধারণ আবরণী কলা ছিল। তাহলে বৃক্কের বোমান্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রাহ নালিকা এবং অন্তঃপ্রাচীর, তিনটা জায়গাতেই এই সাধারণ আবরণী টিস্যু পাওয়া যায়, ঠিক আছে? এরপরে দেখো স্ট্র্যাটিফাইড আবরণী কলা। তাহলে ভিত্তি পর্দার উপরে কোষগুলা একাধিক স্তরে সজ্জিত থাকতে হবে। তাহলে যদি একাধিক স্তরে সজ্জিত থাকে তখন সেটাকে আমরা বলবো স্ট্র্যাটিফাইড। তাহলে দেখো ভাইয়া, এখানে যে স্তরটা সেটা দেখো একাধিক স্তরে সজ্জিত। এটা একটা স্তর, এটা আরেকটা স্তর, এটা আরেকটা স্তর, এই যে এরকম একাধিক স্তরে যদি কোষগুলো সজ্জিত থাকে তখন সেটাকে আমরা বলবো স্ট্র্যাটিফাইড। তো স্ট্র্যাটিফাইড আবরণী কলার উদাহরণটা কি? দেখো, উদাহরণ হচ্ছে আমাদের যে ত্বক, মেরুদণ্ডী প্রাণীর ত্বক, আমাদের যে ত্বক সেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী কলা। এখন এই স্ট্র্যাটিফাইডের মধ্যে একটা বিশেষ ধরনের স্ট্র্যাটিফাইড আছে যাদেরকে বলা হয় ট্রানজিশনাল। তো এইখানে এই যে স্তরটা, ধরে নাও যে এখানে কয়টা স্তর আছে? 4টা স্তর আছে। তো ট্রানজিশনাল মানে হচ্ছে এই স্তরগুলা চেঞ্জ হতে পারে। ধরে নাও হঠাৎ করে এখন আছে 6 থেকে 7টা স্তর আছে, হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখতেছো যে না, 6 থেকে 7টা নাই, এটা 4 থেকে 5টা হয়ে গেছে। আবার দেখতেছো আবার 7 থেকে 8টা হয়ে গেছে। তাহলে এখানে আরেকটা কথা লেখা আছে, তা দেখো, এমন স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু আছে যার স্তরের সংখ্যা মিনিটে মিনিটে পাল্টে যেতে পারে। কখনো দেখা যায় 3 থেকে 4টি স্তর, আবার পরেক্ষণে দেখা যায় 7 থেকে 8টি স্তর। তাই একে বলা হচ্ছে ট্রানজিশনাল আবরণী টিস্যু। তাহলে যেই আবরণী টিস্যু বা যে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর যে কোষগুলা বা কোষ স্তর যেটা, সেটা মিনিটে মিনিটে পাল্টে যায়, সেটাকে আমরা বলতে পারি ট্রানজিশনাল আবরণী টিস্যু। তাহলে এমন স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু আছে যার স্তরের সংখ্যা মিনিটের মধ্যে পাল্টে যেতে পারে। হ্যাঁ, কখনো দেখা যাচ্ছে যে 3 থেকে 4টি, হঠাৎ করে সেটা 7 থেকে 8টি হয়ে গেছে, তখন সেটাকে আমরা বলবো ট্রানজিশনাল। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এ হচ্ছে স্ট্র্যাটিফাইড। দেন এরপরে দেখো সিউডো স্ট্র্যাটিফাইড। তাহলে এখানে নামের মধ্যে আছে সিউডো বা সুডো। এবং এই সিউডো বা সুডো, তোমরা ফেসবুকে ঢুকলে এখন সুডো নিউজের ছড়াছড়ি পাবা। নির্বাচন চলতেছে, তার মানে কি? সুডো নিউজ, ভুয়া নিউজ, মিথ্যা নিউজ। তাহলে এই সিউডো কথাটার অর্থ কি? ভুয়া। অনেক নিউজ ভুয়া পাওয়া যায়, তাই না, ফেসবুকে। তাহলে এই সিউডো নিউজ মানে হচ্ছে, সিউডো মানে যেহেতু ভুয়া, তাহলে সিউডো স্ট্র্যাটিফাইড মানে কি? ভুয়া স্ট্র্যাটিফাইড, তাই না?
তাহলে স্ট্র্যাটিফাইড মানে কি? স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে যে একটা ভিত্তি পর্দার উপরে অনেকগুলো স্তরে সজ্জিত থাকবে, এটাই তো স্ট্র্যাটিফাইড। তাহলে ভুয়া স্ট্র্যাটিফাইড মানে কি বোঝানো হচ্ছে ভাইয়া? ভুয়া স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে এটা আসলে এক স্তরে সজ্জিত, অনেকগুলো স্তরে সজ্জিত না, কিন্তু দেখতে মনে হয় অনেকগুলো স্তরে সজ্জিত। যেমন আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করি, দেখো ধরে নাও এটা একটা ভিত্তি পর্দা, আচ্ছা এভাবে না, এটা একটা ভিত্তি পর্দা ধরে নাও, এটা হচ্ছে একটা ভিত্তি পর্দা। তো এই ভিত্তি পর্দার উপরে কোষগুলা সজ্জিত আছে, ধরো একটা কোষ এইভাবে সজ্জিত আছে, আরেকটা 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 কোষ এইভাবে সজ্জিত আছে, ঠিক আছে, আরেকটা কোষ এইভাবে সজ্জিত আছে। তাহলে দেখো তো এখানে মনে হচ্ছে না যে একটার উপরে এটা আরেকটা স্তর, ঠিক আছে, একটার উপরে আরেকটা স্তর মনে হচ্ছে না, কিন্তু না, এখানে কিন্তু একটা স্তর, একটা স্তরে আছে, ঠিক আছে। অর্থাৎ যদি কোষগুলো আমি আরেকবার একটু চিত্র আঁকানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবে আশা করি যে এখানে দুইটা স্তর নাই, এখানে দেখে মনে হচ্ছে যে দুইটা স্তর, কিন্তু একটা স্তর। ধরে নাও একটা হচ্ছে এইভাবে আমি দিলাম, আরেকটা দিলাম এইভাবে, আরেকটা দিলাম এইভাবে, আরেকটা দিলাম এইভাবে, ঠিক আছে। তাহলে এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ। তো মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যে এটার উপরে এটা আছে, কিন্তু না, এটা তো সেম সেম রোতে আছে, তাই না? তো এখানে কি আছে, এখানে কি দেখতে মনে হচ্ছে যে এখানে স্তর হচ্ছে দুইটা, কিন্তু আসলে স্তর কিন্তু একটাই। তাহলে এই ধরনের স্ট্র্যাটিফাইডকে আমরা বলতে পারি সিউডো স্ট্র্যাটিফাইড, ঠিক আছে, অর্থাৎ ভুয়া স্ট্র্যাটিফাইড। দেখে মনে হবে যে অনেকগুলা, কিন্তু একটাই। তাহলে দেখো টিস্যুর কোষগুলা ভিত্তি পর্দার উপরে এক স্তরে বিন্যস্ত থাকে, আসলে এক স্তরে বিন্যস্ত থাকে, তবে কোষগুলা বিভিন্ন উচ্চতার হওয়ায় এই টিস্যুগুলাকে দেখতে মনে হচ্ছে স্তরীভূত। তাহলে কোষগুলা বিভিন্ন উচ্চতার হওয়ার কারণে এই কোষগুলা দেখে মনে হয় যে আসলে অনেকগুলো স্তর দ্বারা গঠিত, ঠিক আছে। সো এটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড। তাহলে আমাদের যে শ্বাসনালী ট্রাকিয়া, এই ট্রাকিয়াতে কিন্তু এই সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু থাকে, এই কথাটা ভাইয়া মাথায় রেখো, ঠিক আছে। সিউডো স্ট্র্যাটিফাইড কোথায় থাকে? ট্রাকিয়াতে। আমাদের ত্বকে থাকে কি? স্ট্র্যাটিফাইড। আর ওই যে বোমাস ক্যাপসুল, দেন বৃক্কের সংগ্রাহক নালিকা, এবং আরেকটা কি বললাম বলো তো, আরেকটা হচ্ছে ওই যে অন্ত্রের প্রাচীর। এই তিনটা জায়গাতে কি থাকে? সাধারণ। তাহলে এইগুলা থেকে না প্রশ্ন হয়, এবং প্রশ্ন যদি আসে, কিভাবে প্রশ্ন আসতে পারে, তোমাকে এখানে উদ্দীপকের চিত্র দিয়ে দিতে পারে। এই চিত্রগুলা নর্মালি খুব বেশি আঁকাইতে দিবে না তোমাকে, কারণ চিত্রগুলো অনেকটা ইজি। এই চিত্রগুলা তোমাকে ধরে নাও যে এমসিকিউতেও দিতে পারে, এই চিত্রটা দিয়ে তোমাকে বললো যে এটা কোথায় দেখা যায়, তো তুমি চিত্র দেখে তখন বুঝতে হবে যে এটা হচ্ছে দেখতে মাছের আইসের মতো, তার মানে কি এটা হচ্ছে খুবই পাতলা, এটা পাওয়া যাবে হচ্ছে ছাকনির মতো কাজ করে যে অঙ্গটা সেইখানে, অর্থাৎ বৃক্কের বোমাস ক্যাপসুলে। এটার এই চিত্রটা তোমাকে দিয়ে দিবে, এবং চিত্রটা দেখে তোমার বুঝতে হবে যে হ্যাঁ এটা হচ্ছে একটা কলাম না, কিউবয়েডাল আবরণী কলা, ঠিক আছে। সো এইভাবে মাথায় রাখতে হবে। তাহলে চিত্রটা তোমার একটু ভালো করে বুঝতে হবে, এবং এই চিত্রটাও তোমার বুঝতে হবে একটা স্তরে সজ্জিত আছে, একাধিক স্তরে সজ্জিত আছে, নাকি দেখে বিভিন্ন উচ্চতার কারণে দেখে মনে হচ্ছে যে একাধিক স্তর, ঠিক আছে। সো এটাও বুঝতে হবে। এবার দেখো আবরণী টিস্যু বিভিন্ন কাজের জন্য নানাভাবে রূপান্তরিত হতে পারে। তাহলে কাজের জন্য আবরণী টিস্যুটা বিভিন্ন রকমের নানা স্তরে নানাভাবে রূপান্তরিত হতে পারে। তাহলে রূপান্তরিত হয়ে যায়, কিভাবে রূপান্তরিত হয়? যেমন গ্রন্থি, গ্রন্থি আবরণী টিস্যু। গ্রন্থি কি, এটা যদি তোমাকে প্রশ্ন করা হয়, গ্রন্থি কি? গ্রন্থি হচ্ছে যেখান থেকে কোনো কিছু একটা ক্ষরণ হয়। গ্রন্থি কি? গ্রন্থি হচ্ছে যেখান থেকে কোনো কিছু একটা ক্ষরণ হয়। এখন গ্রন্থিকে, গ্রন্থি হচ্ছে এক ধরনের আবরণী কলা, ঠিক আছে। তাহলে এটা শুধু আবরণী কলা না, রূপান্তরিত আবরণী কলা। যেমন আমার সব আবরণী কলা থেকে কিন্তু রস ক্ষরিত হচ্ছে না। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আমাদের যে লালা গ্রন্থি, এই লালা গ্রন্থি, এই লালা গ্রন্থি থেকে কিন্তু এনজাইম ক্ষরিত হচ্ছে, তাই না? কিন্তু আমাদের দেহের সব টিস্যু থেকে কি এনজাইম ক্ষরিত হচ্ছে? সব আবরণী কলা থেকে কি এনজাইম ক্ষরিত হচ্ছে? না। তাহলে এই গ্রন্থি কি? গ্রন্থি হচ্ছে ক্ষরণের জন্য, ক্ষরণের জন্য রূপান্তরিত আবরণী কলা, রূপান্তরিত আবরণী কলা, আবরণী কলা।
কলা। তাহলে গ্রন্থি হচ্ছে এক ধরনের আবরণী কলা, তবে এটা হচ্ছে রূপান্তরিত। তাহলে এই যে আমরা রূপান্তরিত হওয়ার উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ করতেছি, যেমন গ্রন্থি, আবরণী, টিস্যু। তাহলে এটার কাজ কি? বিভিন্ন ধরনের রস নিঃসরণ করা। এখন এই রস মানে কি? রস মানে হচ্ছে এটা হতে পারে এনজাইম, এটা হতে পারে হরমোন। তাহলে বিভিন্ন ধরনের রস নিঃসরণ করতেছে কে? গ্রন্থি, আবরণী কলা। এরপরে দেখো জনন অঙ্গের আবরণী টিস্যু। তো জনন অঙ্গ নামটা শুনেই বুঝতে পারতেছো যে এইখানে জনন কোষ রিলেটেড কোনো কিছু একটা থাকবে, অর্থাৎ ডিম্বাণু, শুক্রাণু। তাহলে আবরণী কলাটা রূপান্তরিত হয়ে জনন কোষে পরিণত হয়। তাহলে বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যু, যা থেকে শুক্রাণু, ডিম্বাণু কোষ উৎপন্ন হয়। তাহলে যে শুক্রাণু, ডিম্বাণু কোষ যদি উৎপন্ন হয় যেই আবরণী কলা থেকে, সেটা কি? জনন আবরণী কলা আমি বলতে পারি, জনন অঙ্গের আবরণী কলা। এরপরে দেখো ক্ষণপথযুক্ত আবরণী কলা এবং আরেকটা হচ্ছে ফ্লাজেলাযুক্ত আবরণী কলা। তাহলে এই ফ্লাজেলাযুক্ত আবরণী কলা এবং ক্ষণপথযুক্ত আবরণী কলা, এটা দুইটাই দেখা যায় হাইড্রাতে। সো হাইড্রা কি এটা হয়তো বা তোমরা জানো না, তবে যখন তোমরা ইন্টারমিডিয়েটে উঠবা সেই সময় হাইড্রা নিয়ে বিস্তারিত একটা পুরো অধ্যায় আছে হাইড্রা নিয়ে। এবং হাইড্রা এমন একটা জীব যে জীবের কোনো মৃত্যু নাই। হ্যাঁ, তোমরা আরেকটু বড় ক্লাসে উঠলেই তখন পাবা। সো হাইড্রার স্বাভাবিক কোনো মৃত্যু নাই, হাইড্রা অমর বলা যায়। হাইড্রাকে তুমি যদি মাঝ বরাবর কেটে ফেলো, দুইটা দুইটা অংশ থেকে দুইটা আলাদা হাইড্রার জন্ম নিবে। ঠিক আছে? সো এ হচ্ছে হাইড্রা। তো এই হাইড্রা হচ্ছে একটা প্রাণী। এই প্রাণীটা দেখতে যে এরকম কিছুটা, এখানে কিছু কোষিকা থাকে বা টেন্টাকল থাকে। এটা হচ্ছে একটা হাইড্রা এবং এই প্রাণীটা খুবই ছোট। আমি হাইড্রা ধরছিলাম, এটা আসলে খালি চোখেও খুব ভালো, মানে খালি চোখে দেখা যাবে, তবে খুব গভীরভাবে পর্যবেক্ষণ না করলে তুমি দেখতে পাবে না। ঠিক আছে? সো হাইড্রা যদি দেখতে চাও আমাকে মেসেজ করতে পারো। সো এই যে হাইড্রার এন্ডোডার্মে থাকে কি ভাই বলতো? এই ক্ষণপথযুক্ত বা আবরণী কলা। এখন এন্ডোডার্ম মানে কি? এখানে নামের মধ্যে আছে ডার্ম, আর ডার্ম কথাটার অর্থ হচ্ছে ত্বক। ডার্ম কথাটার অর্থ কি ভাই? ডার্ম মানে হচ্ছে ত্বক, আর এন্ডো মানে হচ্ছে ভেতরে। তাহলে দেখো তো ভাইয়া, এখানে হাইড্রার উপর থেকে যে ত্বকটা আমি দেখতে পাচ্ছি সেটা তো এন্ডোডার্ম না, সেটা তো ভেতরের ত্বক না, সেটা হচ্ছে বাইরের ত্বক। কিন্তু আমি যদি ভেতর থেকে তাকাই, তাহলে এইখানে এই ত্বকটা, ভেতর থেকে যে ত্বকটা, সেটা কি? সেটা হচ্ছে এন্ডোডার্ম, ভেতরের ত্বক। এখন এই ত্বকের মধ্যে এরকম ফ্লাজেলার মতো কিছু অংশ থাকে। ফ্লাজেলা মানে হচ্ছে একটা সুতার মতো অংশ। তাহলে সেটাকে আমরা বলতে পারবো ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু। আবার এখানে ক্ষণপদের মতো কিছু আবরণী কলা থাকে। ক্ষণপদ মানে হচ্ছে ছোট ছোট পায়ের মতো অংশ, খুব ছোট্ট ছোট্ট একটা অংশ দেখা যায়, যেটা আবার মেরুদণ্ডী প্রাণীদের, আমাদের অন্ত্রেও কিন্তু আছে। তো এই ক্ষণপদযুক্ত আবরণী কলা বা ফ্লাজেলার কাজ কি? কাজ হচ্ছে যে হাইড্রা যখন কোনো কিছু খাবার খাচ্ছে, তার মুখ দিয়ে যখন খাবারটা খাচ্ছে, এই খাবারটা তো এখানে আসতেছে, তাই না? তো এই যে ফ্লাজেলার মতো যে অংশগুলো, এগুলো হচ্ছে এরকম ঝাঁকুনির মতো সৃষ্টি করে, নাড়াচাড়া করে। নাড়াচাড়ার মাধ্যমে এই খাবারটাকে ভেঙে টুকরা টুকরা করে ফেলে। এবং কণপদ ধরে নাও যে এই যে আমার অন্ত্রের মধ্যে এরকম ছোট ছোট পা আছে, এই পা গুলা দ্বারা কি করে, বা ওই যে হাইড্রার দেহের ভেতরে যে পা গুলো আছে, এই খাদ্যটাকে এভাবে পিষে। ঠিক আছে? সো এ হচ্ছে ক্ষণপদযুক্ত আবরণী টিস্যু এবং ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু, যেটা দুইটাই পাওয়া যায় হাইড্রাতে, এবং ক্ষণপদযুক্ত যেটা, সেটা অন্ত্রেও পাওয়া যায়। আরেকটা হচ্ছে সিলিয়াযুক্ত আবরণী টিস্যু, যেটা আমাদের শ্বাসনালীর প্রাচীরে থাকে, সিলিয়াযুক্ত আবরণী টিস্যু। ঠিক আছে? তাহলে কোনটা কোথায় পাওয়া যাচ্ছে এটা একটু তোমার মাথায় রাখতে হবে। তাহলে আমাদের আবরণী টিস্যু পড়া কিন্তু শেষ। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যোজক টিস্যু। তো এই যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু আসলে কাকে বলা হয় দেখো। যোজক বা কানেকটিভ টিস্যুতে মাতৃকা মানে হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে কি? যে সাইটোপ্লাজমের যে তরল অংশ, সেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। তো এই মাতৃকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে এবং কোষের সংখ্যা কম থাকে। ঠিক আছে? সো এখানে কোষের সংখ্যাটা একটু কম, আর মাতৃকা বা ম্যাট্রিক্সের পরিমাণটা তুলনামূলক একটু বেশি থাকবে, সেটা হচ্ছে যোজক টিস্যু। তাহলে যোজক টিস্যুর প্রকারভেদ যদি করি, এটা হতে পারে ফাইব্রাস, 2 নম্বর হচ্ছে স্কেলিটাল, এবং 3 নম্বর হচ্ছে তরল। তো স্কেলিটাল যোজক টিস্যু
এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে তরুণাস্থি বা কোমলাস্থি, আর একটা হচ্ছে অস্থি। আর তরল যোজক টিস্যু, এটা তো একটা রক্ত, আর একটা হচ্ছে লসিকা। লসিকা রক্ত নিয়ে তো সবাই জানো, লসিকা নিয়ে হয়তো বা অনেকে জানো না, তোমাদের বইয়ে খুব বেশি আলোচনা নাই, আমি সামান্য একটু তোমাদেরকে বুঝাই দিব। তো এই যে ফাইব্রাস, ফাইব্রাস এটা নিয়েও তোমাদের বইয়ে আলোচনা নাই, জাস্ট নামটা দেখে বোঝা যাচ্ছে যে এটা ফাইবার বা তন্তুর মতো, যেমন আমাদের পেশি, যেটা পেশি কি তন্তুময়, তন্তু দ্বারা গঠিত, তাই না? তো এখানে তন্তুর পরিমাণটা একটু বেশি থাকে। তাহলে ফাইব্রাস যোজক টিস্যু বা ফাইব্রাস কানেকটিভ টিস্যু যেটা, এই ধরনের যোজক টিস্যু দেহত্বকের নিচে পেশির মধ্যে থাকে। তাহলে কোথায় থাকে এটা? পেশির মধ্যে থাকে। এবং মাতৃকায় বিভিন্ন ধরনের তন্তুর আধিক্য থাকে, তাহলে তন্তু বেশি পরিমাণ দেখা যায়। তাহলে এটা হচ্ছে ফাইব্রাস। দেন আসো স্কেলিটাল যোজক টিস্যু, নামটা শুনে বুঝতে পারতেছো যে স্কেলিটন, তাই না? স্কেলিটন শব্দটার সাথে মিল আছে। তাহলে দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী যে টিস্যু সেটা হচ্ছে স্কেলিটাল। তারা আমাদের দেহের গঠনটা তৈরি করতেছে কি? আমাদের দেহের হাড়, তাই না? সো এই হাড়গুলাকে আমরা বলতে পারি স্কেলিটাল যোজক টিস্যু। দেহকে নির্দিষ্ট আকৃতি এবং দৃঢ়তা দেয়, দেহকে নির্দিষ্ট আকৃতি এবং দৃঢ়তা দিচ্ছে কে? এই স্কেলিটাল যোজক টিস্যু, হাড়গুলা। অঙ্গ সঞ্চালন এবং চলনে সাহায্য করে। তাহলে এটা কিসে সাহায্য করতেছে? অঙ্গ সঞ্চালনে সাহায্য করতেছে এবং চলন। এই যে আমরা যে দৌড়াচ্ছি, আমাদের যে এই যে হাত উঠাচ্ছি, অঙ্গ সঞ্চালন করতেছি, তাহলে এগুলাতে এবং চলতে সাহায্য করতেছে হচ্ছে এই স্কেলিটাল যোজক টিস্যু। আচ্ছা, এরপরে মস্তিষ্ক, মেরুরজ্জু, ফুসফুস, হৃৎপিণ্ড, এই যে এই টাইপের যে নরম অঙ্গগুলা, গুরুত্বপূর্ণ এবং নরম অঙ্গগুলা, সেগুলা সে অঙ্গগুলোকে রক্ষা করতেছে হচ্ছে স্কেলিটাল যোজক টিস্যু। যেমন আমাদের ব্রেনটা খুবই নরম, তাই না? এবং এখানে যদি একটু টাচ লাগে বা অল্প আঘাতেই এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে যাতে ক্ষতিগ্রস্ত না হইতে পারে এই কারণে হাড় দিয়ে কিন্তু আবৃত থাকে, মাথার খুলির ভেতরেই মস্তিষ্কটা থাকে, তাই না? আমাদের সুষুম্না কাণ্ড কোথায় থেকে? এই যে আমাদের মেরুদণ্ডের ভেতরে থাকে। তো মেরুদণ্ডের ভেতরে যে ক্যানালটা আছে সেইখানে থাকে। তাহলে এই হাড় বা স্কেলিটাল যোজক টিস্যু যেটা, সেটা হচ্ছে এই নরম এবং নাজুক যে অঙ্গগুলো আছে সেগুলোকে রক্ষা করতেছে। বিভিন্ন ধরনের রক্তকণিকা উৎপন্ন করে। আমরা জানি যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুজ্জ কণিকা, এগুলো কোথা থেকে তৈরি হচ্ছে? লোহিত অস্থিমজ্জা থেকে তৈরি হচ্ছে, তাই না? তো লাল অস্থিমজ্জা রক্তকণিকা তৈরি করতেছে, সিম্পল। ঐচ্ছিক পেশিগুলোর সংযুক্তির ব্যবস্থা করে। তাহলে দেখো আমাদের ঐচ্ছিক পেশি, যে পেশিগুলা আমরা নাড়াতে পারি, এই পেশিগুলার সংযোগ ব্যবস্থা করতেছে, সংযুক্তির ব্যবস্থা করে। এরপরে গঠনের ভিত্তিতে স্কেলিটাল যোজক টিস্যু, এটা দুই ধরনের হতে পারে, একটা তো কোমলাস্থি আর একটা হচ্ছে অস্থি, এটা তো একটু আগে দেখলাম। তাহলে স্কেলিটাল যোজক কলা এগুলো মেইনলি আমাদের দেহকে আকৃতি দান করে, এটা বলা যায়, এবং রক্ষা করে আমাদের দেহটাকে। এটা দুই ধরনের, একটা হচ্ছে কোমলাস্থি এবং আরেকটা হচ্ছে অস্থি। তো যেটা কোমলাস্থি সেটা হচ্ছে নমনীয়, কোমল, নামটা শুনে বুঝতে পারতেছো যে কোমল যে অস্থি, সেটাকে আমরা বলতে পারি কোমলাস্থি, এবং এটা নমনীয়। এটা কি ভাইয়া বলতো? এটা হচ্ছে নমনীয়। আর অস্থি এটা নমনীয় না, এটা হচ্ছে ভঙ্গুর, ভেঙে যাইতে পারে। অস্থি হচ্ছে ভঙ্গুর, ঠিক আছে? অনমনীয় বলা যায়, এটা যদি নমনীয় হয় এটা হচ্ছে অনমনীয়, অনমনীয়। আর এটা নমনীয় যেহেতু, তার মানে কি এটাকে আমরা স্থিতিস্থাপকও বলতে পারি, স্থিতিস্থাপকও বলতে পারি, স্থিতিস্থাপক। তাহলে এই কমলাস্থি মানে কি? যেমন এই যে আমাদের যে কানের যে অস্থি, এটা দেখো তো অনেক নরম না? নরম, এটাকে আমরা বাঁকাইতে পারতেছি, এবং আমি যদি টান দিয়ে আবার ছেড়ে দিই আগের জায়গাতে ফিরে যাচ্ছে, তার মানে কি? স্থিতিস্থাপক। তাহলে এই হচ্ছে কমলাস্থির বৈশিষ্ট্য, নমনীয়, স্থিতিস্থাপক। কিন্তু অস্থি তুমি যদি বাঁকাইতে যাও ভেঙে যাবে, তার মানে কি? ভঙ্গুর। আর যেহেতু ভঙ্গুর, তার মানে কি? এটা নরম না, অনমনীয়, খুবই শক্ত, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অস্থির বৈশিষ্ট্য। তাহলে এই হচ্ছে স্কেলিটাল যোজক টিস্যু। এবার আসো তরল যোজক টিস্যু। আচ্ছা, যোজক টিস্যু মানে কি? যোজক টিস্যুর সংজ্ঞা কিভাবে লিখতে হবে সেটা তো প্রথমে দেখলাম। যোজক টিস্যু নামটা শুনে বুঝতে পারতে হচ্ছে যে এটা যুক্ত করবে, কানেকটিভ টিস্যু, কানেকশন তৈরি করবে যে টিস্যুগুলা, সেটা হচ্ছে যোজক টিস্যু। যেমন রক্ত, রক্ত কি করে বলতো? আমাদের পুরো বডির একটা কানেকশন তৈরি করে না, কানেকশন রক্ষা করে। তাহলে এটা হচ্ছে একটা যোজক টিস্যু, তাই না? এবং রক্ত যেহেতু তরল, তাহলে এটা কি? তরল যোজক টিস্যু। তাহলে দেখো ভাইয়া,
রক্ত কি করতেছে আমাদের পুরা বডির প্রত্যেকটা কোষের মধ্যে সংযোগ স্থাপন করতেছে। তাহলে যোজক টিস্যুর কাজই হচ্ছে সংযোগ তৈরি করা বা সংযোগ রক্ষা করা। তাহলে তরল টিস্যুর আম, এই যে এটাকে যেহেতু তরল যোজক টিস্যু বলা হচ্ছে, তার মানে কি তরল টিস্যুর মাতৃকা তরল। মাতৃকায় বিভিন্ন ধরনের জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। প্রধান কাজ দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা। রক্তের কাজ আসলে কি বিভিন্ন দ্রব্যাদি যেমন গ্লুকোজ পরিবহন করা। রক্তের মধ্যে শ্বেত রক্তকণিকা আছে। তো আমাদের দেহ যদি রোগাক্রান্ত হয়, কোনো জীবাণু যদি আমাদের দেহে প্রবেশ করে, সেই জীবাণুটাকে ধ্বংস করে ফেলা কার কাজ? শ্বেত রক্তকণিকার কাজ, তাই না? তাহলে এই যে রোগ প্রতিরোধ করতেছে আমাদের দেহে। এছাড়াও রক্ত জমাট বাঁধায় আমাদের দেহের হাতের বা যে কোনো দেহের যে কোনো জায়গায় যদি কেটে যায়, সেক্ষেত্রে রক্তের মধ্যেই থাকে অণুচক্রিকা, এবং এই অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে কিন্তু সাহায্য করে, তাই না? সো রক্ত জমাট বাঁধায় বিশেষ ভূমিকা পালন করে। তরল যোজক টিস্যু এটা দুই ধরনের, একটা হচ্ছে রক্ত এবং লসিকা। তো এই যে রক্ত, এই রক্ত নিয়ে কিন্তু একটা চ্যাপ্টারই আছে, এই অধ্যায়ে সামান্য একটু আলোচনা আছে। যেমন কিছুক্ষণ পরেও আরো কিছু টপিক পাবো আমরা, যেমন রেচনতন্ত্র। তো রেচনতন্ত্র নিয়ে একটা পুরো অধ্যায় আছে, সেই অধ্যায়ে আলোচনা করা আছে। এছাড়াও স্নায়ু টিস্যু আছে এর পরেই। তো স্নায়ু টিস্যু নিয়েও কিন্তু এই অধ্যায়ে আলোচনার তেমন কোনো কিছু নাই, কারণ সেগুলো নিয়ে একটা অধ্যায়ই আছে। তো সেই অধ্যায়গুলোতে আমরা পড়বো। তারপরেও রক্ত নিয়ে অল্প কিছু কথা বলে দিই। যেমন রক্তের সংজ্ঞাটা কি? রক্ত হচ্ছে এক ধরনের ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত, হালকা লবণাক্ত, লাল বর্ণের তরল যোজক কলা। রক্ত কি বলতো? রক্ত হচ্ছে ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত, লাল বর্ণের তরল যোজক কলা। তাহলে কেন লাল বর্ণ হয় বলতো? কারণ রক্তের মধ্যে লোহিত রক্তকণিকায় কি থাকে? হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে কি হয় বলতো ভাইয়া? রক্ত লাল হয়। তাহলে হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে এই রক্তটা লাল হয়। তাহলে রক্ত এটা কি বলা আছে দেখো, ধমনী, শিরা, কৈশিক নালীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে রক্ত অভ্যন্তরীণ পরিবহনে অংশ নেয়। তাহলে এটা কি ধমনী, শিরা এবং কৈশিক নালিকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। দেখো আমাদের দেহের যে সংবহন তন্ত্র, সেই সংবহন তন্ত্রকে বলা হয় বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র। আমাদের দেহে দেখা যায় এই বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। এবং আরো একটা রক্ত সংবহন তন্ত্র আছে, যেটাকে বলা হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র। মুক্ত রক্ত সংবহন তন্ত্র মানে কি? ধরে নাও দেহের মধ্যে একটা গহ্বর আছে, এটা হচ্ছে একটা ফাঁকা জায়গা, ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে গহ্বর। তো এই ফাঁকা জায়গার ভেতরে যদি রক্ত অবস্থান করে, সেটা হচ্ছে এই ফাঁকা জায়গার মধ্যে ধরে নাও যে রক্ত অবস্থান করতেছে, এই ফাঁকা জায়গার মধ্যে অবস্থান করলে তখন সেটাকে আমরা বলবো মুক্ত। যেমন আমাদের দেহের ভেতরে এই যে এই পেটের এই জায়গাটাতে কি ফাঁকা জায়গা আছে না, যেখানে পাকস্থলী থাকে, আরো অনেক অঙ্গগুলা থাকে না? তো এর মধ্যে এই পুরা গহ্বরটায় যদি রক্ত দ্বারা পূর্ণ থাকতো, তখন সেটাকে আমরা বলতাম মুক্ত রক্ত সংবহন তন্ত্র। কিন্তু আমাদের দেহে রক্তটা কোথায় থাকে আসলে? আমাদের দেহের যে এই যে রগগুলা দেখতে পাচ্ছ, ধমনী, শিরা অথবা কৈশিক জালিকার মধ্যে। তাহলে আমাদের রক্তটা শুধুমাত্র কিন্তু এই ধমনীর মধ্যেই আছে, শুধুমাত্র এই শিরার মধ্যেই আছে। আমাদের দেহের সব জায়গাতে রক্ত নাই। এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়া, যদি ধমনী শিরার মধ্যে রক্তটা থাকে, তাহলে তো আমি দেখতে পাচ্ছি যে এই যে ধমনী, এই যে রগ, তাহলে শুধুমাত্র রগ কাটলেই তো রক্ত পড়ার কথা। কিন্তু আমার যদি হালকা একটু পিনও ফুটে যায়, ছোট্ট একটা জায়গাও যদি কেটে যায়, তারপরেও তো রক্ত পড়তেছে। তাহলে সেখানে তো ধমনী শিরা নাই, তাহলে কিভাবে কাটতেছে রক্ত, কিভাবে রক্ত পড়তেছে? বিষয়টা হচ্ছে দেখো ভাইয়া, ধরে নাও এটা হচ্ছে একটা ধমনী এবং এটা হচ্ছে একটা শিরা। এই ধমনী আর শিরার মাঝখানে অসংখ্য ছোট ছোট নালী থাকে। অসংখ্য ছোট ছোট নালী থাকে, যেটাকে বলা হচ্ছে কৈশিক জালিকা। কৈশিক জালিকা। আমাদের হৃৎপিণ্ড থেকে এই ধমনীটা বের হয়। হৃৎপিণ্ড থেকে ধমনী বের হয়ে ধরে নাও যে আমাদের হাতের এই জায়গাটা আসলো। এখন এরপরে এই ধমনীটা অসংখ্য ছোট ছোট নালীতে পরিণত হয় এবং আমাদের পুরা প্রত্যেকটা কোষের কাছাকাছি যায়। ঠিক আছে? এই ছোট ছোট নালীগুলাই হচ্ছে কৈশিক জালিকা, এবং পরবর্তীতে ওই কৈশিক জালিকাগুলো আবার একত্রিত হয়ে যে জিনিসটা তৈরি করে সেটাকে বলা হচ্ছে শিরা। তাহলে এটাকে বলা হচ্ছে শিরা।
এবং এটাকে বলা হচ্ছে ধমনী। তাহলে ধমনীর শেষ অংশ অসংখ্য ছোট ছোট নালীতে পরিণত হয়, যেগুলোকে বলা হচ্ছে কৈশিক জালিকা, এবং এই কৈশিক জালিকাগুলো আবার মিলিত হয়ে তৈরি করে শিরা। তাহলে এই রক্তটা কোথায় থাকে বলতো? ধমনী, শিরা এবং কৈশিক জালিকার মধ্যেই থাকে। তাহলে তোমার ধরে নাও যে কোনো একটা জায়গা থেকে হালকা একটু কেটে গেল, তারপরেও রক্ত পড়তেছে, তাইলে বুঝবা যে ওইখানে ধমনী শিরা কাটে নাই, ওইখানে কৈশিক জালিকা কাটছে, এই কারণে রক্ত পড়তেছে, কৈশিক জালিকা থেকে রক্ত বের হচ্ছে। বুঝছো? তো আমরা যে ধমনী শিরা এগুলো তো মোটা, এগুলো তো আমরা দেখতেই পাচ্ছি, এগুলো কেটে গেলে তো অনেক বেশি রক্ত বের হবে, তাই না? সো ওই জায়গাতে ধরে নাও এখানে একটা পিন ফুটলো, রক্ত বের হচ্ছে। সো বুঝতে পারবা যে ওইটা ধমনী শিরা নাও কাটলেও ওইখান থেকে কৈশিক জালিকা কাটছে, তাই রক্ত বের হচ্ছে। ওকে, আচ্ছা। তো এই যে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র তাহলে কেন বলা হচ্ছে? আশা করি এখন বুঝতে পারছো যে রক্ত শুধুমাত্র ধমনী, শিরা আর কৈশিক জালিকার মধ্যেই অবস্থান করতেছে, এই কারণে এটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। আচ্ছা, এখন এই যে রক্ত, এই রক্ত দুইটা উপাদান দ্বারা গঠিত। রক্ত মেইনলি দুইটা উপাদান দ্বারা গঠিত। একটা হচ্ছে রক্তরস, রক্তের যে তরল অংশ সেটাকে বলা হচ্ছে রক্ত রস, এবং রক্তের যে কণাগুলা থাকে সেগুলোকে বলা হচ্ছে রক্তকণিকা। রক্ত কণিকা। তো এই রক্ত রসের পরিমাণটা কত? 55%। আর রক্ত কণিকার পরিমাণ হচ্ছে 45%। তাহলে রক্তরস 55%, রক্ত কণিকা হচ্ছে 45%। এখন এই যে রক্তরস নামটা শুনে বুঝতে পারতেছো, এটা হচ্ছে এই বিষয়টা হচ্ছে রস, তার মানে কি এখানে পানির পরিমাণটা বেশি। সো এখানে যদি বলা হয় যে পানির পরিমাণটা কতটুকু, পানির পরিমাণটা অনেক বেশি থাকবে, তাহলে পানির পরিমাণটা হচ্ছে 90 থেকে 92। তোমাদের বইয়ে কত আছে? 90 থেকে মেবি 91 থাকতে পারে। এটা কত আছে ভাই, এটা একটু দেখে নিও তো। তো 90 থেকে আমি 91 লিখে দিলাম। কোনো বইয়ে আছে 92%, মানে হায়ার লেভেলের যে বইগুলা। এবং এখানে জৈব ও অজৈব পদার্থ থাকে, জৈব আর অজৈব পদার্থ। জৈব ও অজৈব পদার্থ, অজৈব পদার্থ, এটা হচ্ছে মেবি 8 থেকে 9% দেয়া আছে। এটা একটু চেক করে নিও, হ্যাঁ, বই থেকে। আচ্ছা, তাহলে এটা যদি 8 থেকে 9% হয়, তাহলে এটা হচ্ছে 91 থেকে 92 হয়তো বা তোমাদের বইয়ে দেওয়া থাকতে পারে। 91 থেকে 92% হচ্ছে পানি। কোন কোন বইয়ে হায়ার লেভেলে যে বইগুলো সেগুলোতে 90 থেকে 92% পাবা, আর ওটা হচ্ছে 8 থেকে 10%। তাহলে জৈব আর অজৈব পদার্থ হচ্ছে 8 থেকে 9%, পানি হচ্ছে 91 থেকে 92%। আচ্ছা, এখন এই যে রক্তকণিকা, এটা আবার কয় ধরনের? এটা হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসি, একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, এবং আরেকটা হচ্ছে অণুচক্রিকা বা প্লেটলেট, অণুচক্রিকা। তো এই রক্তকণিকাগুলা নিয়ে আর বেশি কথা বলবো না, বা রক্ত নিয়ে আর বেশি কিছু পড়াবো না, জাস্ট এটার কাজ বলে দিব, কারণ এটা নিয়ে পুরো একটা অধ্যায় আছে। তো সেই অধ্যায়ে, ষষ্ঠ অধ্যায়ে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বেশি বিস্তারিত আলোচনা করব। তাহলে এখানে জাস্ট যে কথাটা মাথায় রাখবা সেটা হচ্ছে এই যে আরবিসির কাজ হচ্ছে, এটার কাজ হচ্ছে ভাইয়া অক্সিজেন পরিবহন করা। অক্সিজেন পরিবহন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড, শুধু অক্সিজেন না, অক্সিজেনের সাথে কার্বন ডাই অক্সাইডও আছে। তাহলে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকার কাজ কি? এটার কাজ হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করা। রোগ জীবাণু ধ্বংস করা। এবং অণুচক্রিকা বা প্লেটলেট, এই অণুচক্রিকার কাজ হচ্ছে ভাইয়া মাথায় রাখো, অণুচক্রিকা বা প্লেটলেট, এটার কাজ হচ্ছে এটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধায়। ঠিক আছে? আচ্ছা, বা রক্ততঞ্চন, রক্ত জমাটকে রক্ততঞ্চন নামেও ডাকা হয়। রক্ত জমাট বা রক্ততঞ্চন করে, তঞ্চন। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে রক্ত নিয়ে আমরা পড়াশোনা করলাম। এবার আসো লসিকা। লসিকার সংজ্ঞাটা কি দেওয়া আছে দেখো। মানবদেহে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ
জমা হয় তাকে বলা হচ্ছে লসিকা। আরো একবার পড়ি, মানবদেহের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয় সেটাকে বলা হচ্ছে লসিকা। কি বোঝাচ্ছে আমি বুঝাই দিচ্ছি, দেখো এটা বোঝা একটু কষ্টসাধ্য তোমাদের জন্য। আচ্ছা, ছোট নালীর মধ্যে সংগ্রহিত, ছোট নালীর মাধ্যমে সংগ্রহিত হয়ে একটি আলাদা নালিকা তন্ত্র গঠন করে যাকে বলা হচ্ছে লসিকা তন্ত্র। তাহলে লসিকা তন্ত্র মানে কি? ছোট নালীর মাধ্যমে সংগ্রহিত হয়ে একটি আলাদা লসিকা নালিকা তন্ত্র গঠন করে, এটাকে হচ্ছে লসিকা তন্ত্র বলা হচ্ছে। তো কঠিন করে বিষয়গুলো বলা আছে বা এগুলো পড়ে আসলে কিছুই বোঝার নাই, বোঝাও যায় না। লসিকা ঈষৎ ক্ষারীয় স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ। তাহলে লসিকা কেমন? এটা হচ্ছে স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ এবং ঈষৎ ক্ষারীয়। এর মধ্যে কিছু পরিমাণ রোগ প্রতিরোধী কোষ থাকে। রোগ প্রতিরোধী কোষ বলতে শ্বেত রক্তকণিকার কথা বোঝানো হচ্ছে। তাহলে এখানে কিছু পরিমাণ রোগ প্রতিরোধী কোষ থাকে, এদেরকে বলা হচ্ছে লসিকা কোষ বা লিম্ফয়েড সেল। তো আমি বিষয়টা একটু আলাদাভাবে বুঝাই। হ্যাঁ, দেখো তো ভাইয়া ঘটনাটা যেটা ঘটে, দেখো ধরে নাও হৃৎপিণ্ড, এটা হচ্ছে তোমার হৃৎপিণ্ড, হার্ট। তো হার্ট থেকে যে জিনিসটা বের হয় সেটাকে বলা হয় ধমনী। তাহলে হার্ট থেকে যে জিনিসটা বের হবে ভাইয়া, যে জিনিসটা বের হবে সেটাকে বলা হচ্ছে ধমনী, এবং ধমনী রক্তটা নিয়ে আসবে আমাদের বিভিন্ন অঙ্গতন্ত্রে, এগুলো রক্তের বিভিন্ন অঙ্গতন্ত্রে রক্তটা নিয়ে আসে। ধরে নাও হার্ট থেকে একটা ধমনী রক্তটা কোথায় নিয়ে গেল? আমার হাতে নিয়ে গেল, ঠিক আছে? তাহলে ধমনীতে করে রক্তটা আসলো, এখানে আসলো। এখন একটু আগে আমরা কি দেখেছি? ধমনী থেকে তো কৈশিক জালিকা তৈরি হয়, তাই না? তাহলে আচ্ছা, ধমনী আসলো এবং ফিরে যাবে কি হার্টে বলো তো? হার্টে ফিরে যাবে হচ্ছে শিরা, তাই তো? সো ধমনীটা রক্তটা নিয়ে আসলো, আর রক্তটা আবার নিয়ে ব্যাক চলে যাবে কে? হার্টে ব্যাক নিয়ে যাবে কে? শিরা। তাহলে এই যে এটা হচ্ছে শিরা, ভালো হচ্ছে না? যাই হোক, ওকে। সো এটা হচ্ছে শিরা। তাহলে শিরাটা রক্তটা ব্যাক নিয়ে চলে যাচ্ছে। এখন এই ধমনী আর শিরার মাঝখানে, এই দুইটার মাঝখানে এই জায়গাটাতে থাকে কৈশিক জালিকা। তাহলে কৈশিক জালিকা হচ্ছে অসংখ্য ছোট ছোট নালী, ক্ষুদ্র ক্ষুদ্র নালী, যেটা ধমনীর শেষ প্রান্তে তৈরি হয় এবং এই কৈশিক জালিকার শেষ প্রান্তে আবার শিরা তৈরি হয়। আচ্ছা, তো তোমরা একটা বিষয় খেয়াল করতেছো কিনা, ধমনীর যে লুমেন, এই লুমেনটা একটু বেশি মোটা, আর শিরার যে লুমেনটা সেটা হচ্ছে কিছুটা চিকন। এবং ধমনীতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকে, এখানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয়, আর শিরায় কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয়। তো ধরে নাও যে হৃৎপিণ্ড থেকে রক্তটা এইখানে আসলো, হাতে আসলো। তো এইখানে আমাদের হাতে বিভিন্ন ধরনের কোষ আছে না, টিস্যু আছে না? ধরে নাও এখানে টিস্যু আছে, অনেকগুলো টিস্যু আছে, এগুলো হচ্ছে কোষ। অনেকগুলো কোষ মিলে তো টিস্যু হয়, তাই না? সো এগুলো হচ্ছে ধরে নাও যে অনেকগুলো কোষ বা টিস্যু, যাই বলি। তো এখানে আমরা দেখলাম যে ভাইয়া এই ধমনীর লুমেন যেটা, সেটা অনেক বেশি, মানে লুমেনটা একটু বড়, আর শিরার লুমেনটা একটু ছোট। তাহলে দেখো তো এইখানে যে প্রেসার হবে, এইখানে তার চেয়ে বেশি প্রেসার হবে না, তাই না? এইখানে যে প্রেসারটা ক্রিয়েট হবে, এইখানে তার চেয়ে বেশি প্রেসার ক্রিয়েট হবে। কারণ এদিক দিয়ে যতটুকু আসতে পারতেছে, ধরে নাও যে এদিক দিয়ে আসতে পারতেছে 90 বা 100, ধরে নাও আসতে পারতেছে হচ্ছে 100, কিন্তু এদিক দিয়ে আর 100 যাইতে পারতেছে না, কারণ এখানে লুমেনটা ছোট। তার মানে কি এদিক দিয়ে যাচ্ছে ধরে নাও যে 90। তাহলে বাকি 10 কি হচ্ছে বলতো? এই যে কৈশিক জালিকা থেকে এই বাকি 10 বাইরে চলে আসতেছে। এই কৈশিক জালিকা দিয়ে যখন যাচ্ছে, যাওয়ার সময় কৈশিক জালিকার প্রাচীর তো অনেক পাতলা। তো এই কৈশিক জালিকার প্রাচীর দিয়ে কিছু অংশ, কিছু তরল অংশ, কিছু শ্বেত রক্তকণিকা এই বাইরের অংশে এসে এখানে এসে ঘোরাঘুরি করতে থাকে, এবং এইখানে যে তরলটা এসে ঘোরাঘুরি করতেছে এটাকে বলা হচ্ছে লসিকা। এটা হচ্ছে লসিকা। তাহলে এই কথাটাই বলা আছে, লসিকা মানে কি? দেখো, মানবদেহের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থান, যেটাকে বলা হচ্ছে ইন্টারসেলুলার স্পেস। তাহলে বিভিন্ন টিস্যুর ফাঁকা স্থান বা মধ্যবর্তী স্থান, ধরে এটা একটা টিস্যু, এর পাশে আরেকটা টিস্যু আছে, এই টিস্যুগুলোর ফাঁকা স্থানে কি করে বলতো? এই তরল জলীয় পদার্থ এসে জমা হচ্ছে। তাহলে যে এখানে যে জলীয় পদার্থগুলো বের হচ্ছে এই টিস্যুগুলোর চারপাশে
এখানে এসে জমা হচ্ছে, এবং এটাকে আমরা বলতেছি লসিকা। এটাকে আমরা কি বলতেছি ভাইয়া বলো তো? লসিকা। এখন একটা বিষয় বুঝছো, ধরে নাও আমাদের হৃৎপিণ্ড সবসময় তো রক্ত পাম্প করতেছে, তাই না? তো আমার কি এদিক দিয়ে কনস্ট্যান্ট রক্তটা আসতেছে, এদিক দিয়ে 100 আসতেছে, এদিক দিয়ে 90 যাচ্ছে। জাস্ট এই 190 এটা বোঝার জন্য আমি বলতেছি। তো এদিক দিয়ে 100 আসতেছে, এদিক দিয়ে 90 যাচ্ছে, তাহলে 10% করে কোথা থেকে যাচ্ছে? এখানে 10% করে চলে আসতেছে। তাহলে দেখো তো ভাইয়া, এখানে এই আচ্ছা, এখন আমি যদি প্রশ্ন করি বা তোমরাই যদি প্রশ্ন করো যে ভাইয়া কেন এই তরলটা এখানে আসতেছে, কি দরকার? দেখো, এই রক্তটা যখন এই দিক দিয়ে আসতেছে, এই রক্তটা কি নিয়ে আসতেছে বলতো? অক্সিজেন নিয়ে আসতেছে, এছাড়া গ্লুকোজ নিয়ে আসতেছে, বা আদার যা যা প্রয়োজন সবকিছু রক্তটা পরিবহন করতেছে, ক্যারি করতেছে, তাই না? এখন এই এই যে এই ধমনীটা যে রক্তের মধ্যে অক্সিজেনটা নিয়ে আসলো, এই অক্সিজেনটা কার প্রয়োজন বলতো? অক্সিজেনটা প্রয়োজন হচ্ছে এই যে কোষের। এই অক্সিজেনটা কার প্রয়োজন বলতো? কোষের প্রয়োজন। আমাদের দেহের প্রত্যেকটা কোষের অক্সিজেন প্রয়োজন। আমাদের দেহের প্রত্যেকটা কোষের খাদ্য প্রয়োজন। খাদ্যের মাধ্যমে শক্তি উৎপন্ন হবে, তাই না? তাহলে এখানে অক্সিজেন আছে, গ্লুকোজ আসতেছে, তাহলে এই গ্লুকোজটা বা অক্সিজেনটা কার প্রয়োজন? এর প্রয়োজন। এখন দেখো, এই অক্সিজেন আর গ্লুকোজ কার মধ্যে আছে? শুধুমাত্র রক্তের মধ্যে আছে। আর এই রক্তটা শুধুমাত্র ধমনীর মধ্যে থাকতেছে, কৈশিক জালিকার মধ্যে থাকতেছে, শিরার মধ্যে থাকতেছে। তাহলে বলো তো, যদি এই তিনটার মধ্যে থাকে, এই অক্সিজেন আর গ্লুকোজটা কোনোদিন এখানে পৌঁছাইতে পারবে? পৌঁছাইতে পারবে না। কেন? কারণ এই অক্সিজেনটা তো রক্তের মধ্যে আছে। তো এই কারণেই যখন এই যে এখান থেকে তরল পদার্থটা বের হয়ে যাচ্ছে, যেহেতু এটার লুমেনটা ছোট, এটার লুমেনটা বড়, এই প্রেসারের কারণে যখন এখান থেকে যখন তরল পদার্থটা বের হয়ে যাচ্ছে, সেই সময়টাতে কি হয় বলতো? এই তরল পদার্থের সাথে কিছু পরিমাণ শ্বেত রক্তকণিকা আছে, কিছু পরিমাণ অক্সিজেন আসে, কিছু পরিমাণ গ্লুকোজ আসে, আর এছাড়াও যে উপাদানগুলা আসা প্রয়োজন সেগুলো আসে। এবং এই যে এই তরলটাকেই বলা হচ্ছে লসিকা। এই লসিকাটাই এই অক্সিজেনটা এবং গ্লুকোজটাকে কিন্তু এই কোষগুলোর কাছে পৌঁছায় দিচ্ছে বা টিস্যুগুলোর কাছে পৌঁছায় দিচ্ছে, বুঝছো? তাহলে এই যে লসিকার মাধ্যমে এই অক্সিজেন এবং গ্লুকোজ এরা কিন্তু কোষগুলো পাচ্ছে, এই হচ্ছে বিষয়। তো যদি এই বিষয়টা চলতে থাকে, ধরে নাও যে এখানে 100 আসতেছে, 90 যাচ্ছে, তার মানে কি এখানে 10% করে জমা হতেই আছে, তাহলে সমস্যা না? একসময় তো মানে এই জায়গাতে তো ওভার হয়ে যাবে এই জায়গাটা। তো এই যে তরল পদার্থ, সেটাকে তো আবার হৃৎপিণ্ডে পাঠাইতে হবে, এটা তো রক্তেরই কিছু না কিছু অংশ। আচ্ছা, এখানে ধরুন যে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন আসলো, অক্সিজেনটা এখানে কোষের ভিতরে আসলো, এখন কোষ থেকে কি বের হবে? কার্বন ডাই অক্সাইড বের হবে, তাই না? এখান থেকে কি বের হবে? কার্বন ডাই অক্সাইড। এখন এই কার্বন ডাই অক্সাইডটাকে তো আবার হার্টে পৌঁছাইতে হবে, তাই না? তাহলে এই হার্ট তখন সেই কার্বন ডাই অক্সাইডটাকে ফুসফুসে পাঠাইতে পারবে। তাহলে এই যে যে তরলগুলা, এই তরলগুলা যেমন কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, এছাড়াও আরো যে তরল পদার্থ এখানে আছে, সেই তরল পদার্থ আরেকটা নালীর মাধ্যমে, আরেকটা নালীর মাধ্যমে এই শিরার সাথে গিয়ে যুক্ত হয়। কার সাথে গিয়ে যুক্ত হইলো? এই যে হৃৎপিণ্ডের কাছাকাছি এখানে শিরার কাছে এসে যুক্ত হইলো। তাহলে এই শিরার মাধ্যমে এই লসিকাগুলা সেটা আবার কিন্তু হার্টে চলে যেতে পারে। এই হচ্ছে বিষয়। আশা করি বুঝেছো। তাহলে এই যে এই নালীটা যাওয়ার পথে এখানে কিছু লসিকা গ্রন্থি থাকে, এখানে কিছু গ্রন্থি থাকে। আমাদের দেহে অনেকগুলো গ্রন্থি আছে, লসিকা গ্রন্থি সারা দেহে। তো এই যে এই লসিকা গ্রন্থি এবং লসিকা নালী, এই পুরো জিনিসটাকে, এই পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে লসিকা তন্ত্র। এটা বড় ক্লাসে উঠলে আরেকটু বেশি জানতে পারবা। তোমাদের বই আসলে কিছুই আলোচনা করা নাই, সংজ্ঞাগুলো জাস্ট দেয়া আছে। তাহলে এই কথাটাই বলছে, দেখো, মানব দেহে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয় তাকে বলা হচ্ছে লসিকা, এবং ছোট নালীর মাধ্যমে সংগৃহীত হয়ে এটি আলাদা নালিকাতন্ত্র গঠন করে। তাহলে দেখি যে এই লসিকাগুলো ছোট নালীর সাহায্যে সংগৃহীত হয়ে অসংখ্য নালীতন্ত্র গঠন করে সেটা আবার এই যে শিরাতন্ত্রের সাথে যুক্ত হয়, এবং এই যে তন্ত্রটা, এই নালিকাতন্ত্র, এটাকে বলা হচ্ছে লসিকাতন্ত্র। লসিকা ঈষৎ ক্ষারীয়, স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ, এবং এখানে রোগ প্রতিরোধকারী কোষ থাকে, এগুলোকে বলা হচ্ছে লসিকা কোষ। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, লিম্ফোসাইট থাকে আর কি, ঠিক আছে? শ্বেত রক্তকণিকার মধ্যে যে লিম্ফোসাইট যেটা, সেটা এখানে থাকে, যেটাকে হচ্ছে লিম্ফেটিক কোষ। আচ্ছা,
তাহলে আশা করি কনসেপ্টটা মোটামুটি বুঝতে পেরেছ, না বুঝতে পারলেও কোনো সমস্যা নাই, কারণ এখান থেকে তোমার প্রশ্ন হবে না, তোমার বইয়ে আলোচনায় নাই। ঠিক আছে, তাহলে আমরা আরেকটু সামনের দিকে আগাতে পারি। পেশি টিস্যু। তাহলে পেশি টিস্যু কোথা থেকে তৈরি হচ্ছে? ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন ও প্রসারণক্ষম বিশেষ ধরনের টিস্যুকে বলা হচ্ছে পেশি টিস্যু। তাহলে এই লাইনের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে। ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হয় এই পেশি টিস্যু। তৈরি হয়ে পেশির কাজ কি? সংকোচন প্রসারণ করা। তাহলে সংকোচন প্রসারণক্ষম বিশেষ ধরনের টিস্যুকে বলা হচ্ছে পেশি টিস্যু। এদের মাতৃকা প্রায় অনুপস্থিত, মাতৃকা প্রায় নাই, একদমই নাই এরকম। পেশিকোষগুলো সরু, লম্বা এবং তন্তুময়। তনুময় না, তন্তুময়। তাহলে পেশিকোষ এগুলো কেমন হয়? সরু হয়, লম্বা হয় এবং তন্তুময় হয়। দেখো আমাদের মাংস যদি তুমি দেখে থাকো, আমাদের মাংস তো না, তুমি যদি গরু ছাগল এগুলোর মাংস দেখে থাকো, দেখবা যেগুলো অসংখ্য তন্তু দ্বারা গঠিত, বা মাংসটা যখন হচ্ছে খুব ভালো মতো সিদ্ধ করা হয় তখন হাত দিলে দেখবা যে সেটা গলে যাচ্ছে, এবং গলে যাওয়া ওই অংশটা যদি লক্ষ্য করো দেখবা যে এগুলো হচ্ছে তন্তুর মতো, সুতার মতো অনেকগুলো অংশ দ্বারা এটা পুরা মাংস গঠিত হয়। তাহলে বুঝতেই পারতেছো যে পেশিকোষগুলা কেমন হয়? পেশিকোষগুলা সরু, লম্বা এবং তন্তুর মতো। যেসব তন্তুতে আড়াআড়ি ডোরাকাটা দাগ থাকে সেটাকে বলা হচ্ছে ডোরাকাটা পেশি। ডোরাবিহীন তন্তুগুলাকে বলা হচ্ছে মসৃণ পেশি। এবং আরেকটা হচ্ছে হৃৎপেশি, সেটা একটু পরে দেখব। পেশিকোষ সংকোচন ও প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন, চলন এবং অভ্যন্তরীণ পরিবহন ঘটায়। দেখো এই যে আমাদের যে বাইসেপস পেশি, এখানে যখন সংকোচন ঘটে, এটা যখন সংকুচিত হয় তখন আমাদের এই যে এই অংশটা বাইসেপসের কাছাকাছি আসতেছে। তাহলে এই পেশিটা, এই জিনিসটাকে, হাতের এই অংশটাকে, নিম্ন বাহুটাকে আমি যখন এইভাবে নিয়ে আসতেছি, বুঝতে হবে যে এই বাইসেপসে সংকোচন করতেছে। আবার হাতটাকে যখন আমি এমন করতেছি, বুঝতে হবে এই যে ট্রাইসেপস যেটা, এই ট্রাইসেপসে সংকোচন করতেছে, তাই আমার হাতটা এদিকে চলে গেল। তাহলে এই হচ্ছে বিষয়। অবস্থান, গঠন এবং কাজের ভিত্তিতে পেশি টিস্যু তিন ধরনের। একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, আরেকটা হচ্ছে অনৈচ্ছিক পেশি এবং আরেকটা হচ্ছে হৃৎপেশি। তো এই ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপেশি পেশিগুলো একটু দেখো। এটা হচ্ছে ঐচ্ছিক পেশি, এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি এবং এটাকে বলা হচ্ছে হৃৎপেশি। তাহলে আমরা এই তিনটার মধ্যে পার্থক্য করে পড়ব। ঠিক আছে, এই তিনটা পার্থক্য করে পড়ব, তাহলে আমাদের ইজিলি মনে থাকবে। তো ভাইয়া পেশি তাহলে আমরা কত ধরনের দেখলাম? তিন ধরনের, তাই না? একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি অ্যান্ড হৃৎপেশি। ওকে, সো তিনটা টাইটেল দিয়ে দিই। একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, আমি একটু সাইডে লিখি, হ্যাঁ। ফার্স্টে হচ্ছে ঐচ্ছিক পেশি, একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, এবং আরেকটা হচ্ছে হৃৎপেশি। হৃৎপেশি, ওকে। তো এখানে ঐচ্ছিক পেশিগুলো দেখো ডোরা কাটা থাকে। দেহের মধ্যে দেখো এই যে ডোরা কাটা দাগ আছে। তাহলে ঐচ্ছিক পেশিগুলাকে আমরা আরো একটা নামে ডাকতে পারি। এখানে যেহেতু ডোরা কাটা আছে, তাহলে ডোরা কাটা পেশি নামে ডাকা হয়। তাহলে ঐচ্ছিক পেশির আরো একটা নাম ভাইয়া মাথায় রাখতে হবে। ঐচ্ছিক পেশিকে বলা হয় ডোরা কাটা পেশি। ঐচ্ছিক পেশিকে কি বলা হয় ভাইয়া? এটা বলা হয়, এটার আরেকটা নাম হচ্ছে ডোরা কাটা পেশি। ডোরা কাটা পেশি। তাহলে ওইটা কি? ওই অনৈচ্ছিক পেশি যেটা, সেটা হচ্ছে ডোরাবিহীন পেশি। আচ্ছা, কোন এক জায়গাতে যদি ডোরা কাটা থাকে, সেই জায়গাটা কি মসৃণ হবে নাকি অমসৃণ হবে? নিশ্চয়ই অমসৃণ হবে। তাহলে যেটা ডোরা কাটা পেশি সেটাকেই বলা হয় অমসৃণ পেশি। এটাকে বলা হচ্ছে অমসৃণ পেশি। অমসৃণ পেশি। আচ্ছা, যেটা আবার অমসৃণ পেশি, সেটা দেখো আমাদের কঙ্কাল গঠন করতেছে, কঙ্কালের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, কঙ্কাল গঠন করতেছে না, কঙ্কালের সাথে যুক্ত থাকে। যেমন এই যে আমরা যে হাত নাড়াচ্ছি,
কেন নাড়াইতে পারতেছি? কারণ এখানে ঐচ্ছিক পেশি আছে, এই যে বাইসেপস ট্রাইসেপস এগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি। তাহলে ঐচ্ছিক পেশির কারণে আমরা হাতটা নাড়াইতে পারতেছি। তাহলে এখানে নিশ্চয়ই এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। তাহলে এই পেশিগুলো দেখো আমাদের হাড়ের সাথে যুক্ত আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি কঙ্কাল পেশি। তাহলে এটার আরেকটা নাম হচ্ছে কঙ্কাল পেশি। কঙ্কাল পেশি। তাহলে এদিকে যদি আমি আসি, অনৈচ্ছিক পেশির অপর নামগুলো কি কি তাহলে হতে পারে? অনৈচ্ছিক পেশি ওটা হচ্ছে ডোরা কাটা পেশি, আর এটা হচ্ছে ডোরাবিহীন পেশি। এটা হচ্ছে ডোরাবিহীন পেশি। যেহেতু ডোরা নাই তার মানে কি এটা অবশ্যই মসৃণ হবে, তাহলে এটাকে আমরা বলতে পারি মসৃণ পেশি। যেহেতু মসৃণ পেশি এটা কঙ্কালের সাথে যুক্ত থাকতেছে না, তাহলে এটাকে আমরা বলতে পারি অকঙ্কাল পেশি। কি বলতে পারি? অকঙ্কাল পেশি। অকঙ্কাল পেশি। তাহলে দেখো এই নামগুলো আমরা পাই। ঐচ্ছিক পেশির আরো একটা অপর নাম আছে, দেখো ডোরা কাটা। ডোরাগুলা দেখতে কেমন? রেখার মতো না? তাহলে রেখার মতো, তাই রৈখিক পেশি। তাহলে ঐচ্ছিক পেশির আরেকটা নাম হচ্ছে ভাইয়া, এটাকে বলা হয় রৈখিক পেশি। রৈখিক পেশি। তাহলে অনৈচ্ছিক পেশির অপর নাম কি হবে? অরৈখিক পেশি। তাহলে এটাকে বলা হচ্ছে অরৈখিক পেশি। অরৈখিক পেশি। এছাড়াও দেখো এই অনৈচ্ছিক পেশির আরো একটি স্পেশাল নাম আছে, যেটাকে বলা হচ্ছে ভিসেরাল পেশি। অনৈচ্ছিক পেশিকে কি নামে ডাকা হয়? এটাকে বলা হচ্ছে ভিসেরাল পেশি। আশা করি বুঝতে পেরেছো, তাই না ভাইয়ারা? ওকে, তাহলে ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির এতগুলা নাম পাইলাম। হৃদপেশির একটা নাম মাথায় রাখো, সেটা হচ্ছে হৃদপেশিকে বলা হয় কার্ডিয়াক পেশি। এটাকে বলা হচ্ছে কার্ডিয়াক পেশি। তাহলে এই তিনটার মধ্যে আমাদের পার্থক্য এবার জানতে হবে। তিনটার মধ্যে পার্থক্য আমাদের জানতে হবে। তাহলে আমরা এই পাশে লিখবো পার্থক্যের বিষয়, কিসের উপর ভিত্তি করে পার্থক্য করব সেটা, এবং তারপরে পার্থক্যগুলো লিখব। তাহলে এখানে পার্থক্যের বিষয় কি হতে পারে? এখানে আছে দেখো আকৃতি। তো আকৃতিগুলো যদি আমরা দেখি, চিত্রটা দেখো, চিত্রটা দেখলেই বুঝতে পারবা আকৃতিগুলা কেমন বলো তো ভাই? এটা হচ্ছে নলের মতো, প্রত্যেকটা হচ্ছে নলের মতো। এই যে আকৃতি, দুই প্রান্ত সরু, মাঝখানে একটু পুরু, এই আকৃতিটাকে বলা হচ্ছে মাকো আকৃতি। এবং এই যে হৃদপেশি যদি দেখো, হৃদপেশির এই পেশিগুলোও কিন্তু নলের মতো, ঐচ্ছিক পেশির মতো কিছুটা। তাহলে এগুলো হচ্ছে নলের মতো বা নলাকার। তাহলে এই অনৈচ্ছিক পেশি, এগুলোর যদি আকৃতি আমি দেখি, আকৃতি যদি দেখি, আকৃতি কেমন? আকৃতি হচ্ছে ভাইয়া নলাকার। হৃদপেশির, ঐচ্ছিক পেশির আকৃতি হচ্ছে নলাকার। নলাকার। অনৈচ্ছিক পেশির যে আকৃতি, সেটাকে আমরা বলতে পারি এটা, এই আকৃতিটাকে বলা হচ্ছে মাকু আকৃতি। এটাকে বলা হয় মাকু আকৃতি। আর হৃদপেশি এটা হচ্ছে নলাকার, এটাকেও আমরা বলতে পারি নলাকার। এই তিনটা পেশির মধ্যে যদি আমি বলি, বলো তো ভাইয়া কোনটার শাখা আছে? এটা দেখো নল, তিনটা নল, আলাদা নল। এটা তো একটাই দেখা যাচ্ছে, হ্যাঁ, দুই প্রান্ত সরু, মাঝখানে মোটা, এখানে কোনো শাখা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এই যে একটা নল, এই যে একটা নল, দুইটা আবার যুক্ত আছে। তাহলে এটা কি বলতো? এটা হচ্ছে শাখান্বিত। তাহলে এই তিনটার মধ্যে যদি বলি শাখাকার আছে, শাখাকার আছে, বুঝতে পারতেছো? হৃদপেশি। তাহলে শাখাকার আছে, শাখা হচ্ছে হৃদপেশি। তাহলে এটা শাখান্বিত নয়, এর কোনো শাখা নাই। এটাও শাখান্বিত নয়, কিন্তু এটা হচ্ছে শাখাযুক্ত। এটাকে আমরা বলতে পারি শাখাযুক্ত। তাহলে এ হচ্ছে হৃদপেশি। যদি বলা হয় নিউক্লিয়াসের সংখ্যা কয়টা? নিউক্লিয়াসের সংখ্যা, নিউক্লিয়াসের সংখ্যা ও অবস্থানও আমরা জানব। নিউক্লিয়াসের সংখ্যা ও অবস্থান। তো নিউক্লিয়াস কয়টা ভাইয়া? ঐচ্ছিক পেশি এটা যেহেতু নিজের ইচ্ছা মতো চলাচল করতে পারে, এখানে নিউক্লিয়াস অনেকগুলো হইতে হবে, তাই না? এখানে কাজ করতে বেশি কাজ করতে হচ্ছে, তাই কিনা? তাহলে নিউক্লিয়াসের অবস্থান সংখ্যা কয়টা হবে? এটা হচ্ছে শতাধিক। নিউক্লিয়াসের সংখ্যা হচ্ছে শতাধিক হবে, শতাধিক। এবং এই নিউক্লিয়াসগুলো কোথায় থাকবে বলতো?
এই নিউক্লিয়াসটা পুরা পরিধি জুড়ে থাকবে, এই যে নিউক্লিয়াস, 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 পুরা পরিধি জুড়ে থাকবে। তাহলে এই নিউক্লিয়াসগুলো অবস্থান কোথায়? পরিধিতে অবস্থান করে, পরিধিতে, পুরা পরিধি জুড়ে আছে। অনৈচ্ছিক পেশির নিউক্লিয়াস হচ্ছে একটি, এবং এটা কোথায় অবস্থান করে একটু খেয়াল করে দেখো। এই পুরা জিনিসটার স্ফীত জায়গা কোনটা, মোটা জায়গা কোনটা? এই মাঝখানের অঞ্চলটাতে স্ফীত অঞ্চল। এবং এই এই যে এইটা একদম কেন্দ্রে অবস্থান করতেছে না, এই নিউক্লিয়াসটা একদম কেন্দ্রে অবস্থান করতেছে। সো এই স্ফীত জায়গার একদম কেন্দ্রে এই জায়গাটাকে বলা হচ্ছে স্ফীত কেন্দ্র। তাহলে এই অনৈচ্ছিক পেশিতে নিউক্লিয়াসের অবস্থান যদি বলা হয় সেটা হচ্ছে স্ফীত কেন্দ্রে, স্ফীত কেন্দ্রে, কেন্দ্রে। আর হৃৎপেশিতে কয়টা নিউক্লিয়াস দেখো ভাইয়া? হৃৎপেশি যদি তুমি একটু দেখো, হৃৎপেশিতেও একটা করে নিউক্লিয়াস, এই যে একটা, এই যে একটা, তাই না? একটা করে নিউক্লিয়াস আছে। তাহলে এইখানেও একটা করে নিউক্লিয়াস আছে, এটাও হচ্ছে একটি করে নিউক্লিয়াস থাকে। এবং এটা কোথায় অবস্থান করতেছে? এটা একদম কেন্দ্রে অবস্থান করতেছে, নট পরিধি, এটা কেন্দ্রে অবস্থান করতেছে। তাহলে নিউক্লিয়াসটা একটাই, তবে কেন্দ্রে অবস্থান করে। আচ্ছা, এরপর আসো কোন বিষয়টার উপর ভিত্তি করে এটার পার্থক্য করতে পারি আমরা পার্থক্য করতে পারি সংকোচন ক্ষমতার উপর। আমরা কিসের উপর পার্থক্য করতে পারি? আমরা করতে পারি সংকোচন প্রসারণ, কে কেমন সংকোচন প্রসারণ করতে পারে, বা সংকোচন ক্ষমতা, সংকোচন প্রসারণ ক্ষমতার উপর ভিত্তি করে আমরা প্রকারভেদ করতে পারি। সো ঐচ্ছিক পেশি দেখো সবসময় কাজ করতে হচ্ছে, ঐচ্ছিক পেশি সবসময় কাজ করতে হচ্ছে। তাহলে এর সংকোচন ক্ষমতা, প্রসারণ ক্ষমতা, এটা কি অনেক দ্রুত না? দেখো আমি কাউকে ঘুষি মারবো, ঠাস করে মেরে দিলাম, তাহলে আমার ঐচ্ছিক পেশিগুলো অনেক দ্রুত কাজ করতে পারে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে অনেক দ্রুত কাজ করলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার হাঁপায়ে যায় আমরা, তাই না? আমরা অনেক কাজ করতেছি, করতে করতে আমরা কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে পড়ি। তাহলে অনেক দ্রুত কাজ করতে পারবো, কিন্তু সেটা সীমিত সময়ের জন্য। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা দ্রুত কাজ করতে পারবো, সংকোচন ক্ষমতা এটা দ্রুত, তবে ক্ষণস্থায়ী, খুব বেশি কাজ করতে পারবো না, ক্ষণস্থায়ী। অনৈচ্ছিক পেশি সেটা খুব ধীর গতিতে কাজ করে, খুব ধীর গতিতে। যেমন পাকস্থলিতে খাবার, তুমি একটা খাবার খাইলা, পাকস্থলিতে গিয়ে সেই খাবারটা প্রায় 2 থেকে 6 ঘন্টা থাকে। তাহলে দেখো তো কাজটা কত ধীর গতির না? খুবই ধীর গতিতে। তুমি খাবার খাইলা সকালে, তুমি হচ্ছে মল ত্যাগ করতেছো রাতে গিয়ে, তাহলে দেখো তো খুব ধীর গতিতে কাজ হচ্ছে না এটা? তাহলে এখানে কাজ হচ্ছে ধীর গতিতে, কিন্তু এটা সহজে হাঁপায় না, যেহেতু কাজ করতেছে আস্তে আস্তে। পাকস্থলী কিন্তু সারাদিন কাজ করতে পারতেছে, তাই না? তাহলে দীর্ঘক্ষণ ধরে কাজ করতে পারতেছে। তার মানে কি? এটা ধীর গতি, গতিটা ধীর, কিন্তু দীর্ঘস্থায়ী, দীর্ঘস্থায়ী। আর হৃৎপিণ্ডের ক্ষেত্রে চিন্তা করে দেখো তো ভাইয়া, হৃৎপিণ্ড সারা জীবন কাজ করতেছে, সারা জীবন, কখনোই সে স্টপ হয় না। যেদিন স্টপ হবে সেদিন বুঝবা যে তুমি আর নাই, ঠিক আছে? তো হৃৎপিণ্ড কখনোই স্টপ হচ্ছে না, হৃৎপিণ্ড সারা জীবন কাজ করতেছে। ভ্রূণীয় 4 সপ্তাহ বয়সে হৃৎপিণ্ড তৈরি হয়, এরপর থেকে যখন থেকে স্পন্দন শুরু হয়, এরপর থেকে কাজ করতেছে সবসময় ভাবে কাজ করতে। এবং হৃৎপিণ্ড কিন্তু খুব একটা আস্তে না, হৃৎপিণ্ড মোটামুটি দ্রুত চলাচল করে বা দ্রুত পাম্প করে, তাই না? সংকোচন প্রসারণ একটু দ্রুত হয়। তাহলে এই দ্রুতটাকে বলা হচ্ছে পরিমিতভাবে দ্রুত। অনেক দ্রুত না, আবার অনেক আস্তেও না, পরিমিতভাবে দ্রুত। এই ঘটনাটাকে বলা হচ্ছে পরিমিতভাবে দ্রুত কাজ করে। তাহলে হৃৎপেশি কিভাবে কাজ করে? পরিমিতভাবে দ্রুত কাজ করতে পারে। তাহলে সংকোচন প্রসারণ ক্ষমতা আমরা বুঝতে পারলাম। এরপরে যদি বলি ইন্টারক্যালেটেড ডিস্ক কার থাকে? এটা হচ্ছে হৃৎপেশি থাকে। এই যে দেখো ইন্টারক্যালেটেড ডিস্ক, এই যে এইখানে কিছু ডিস্ক থাকে, এই ডিস্কগুলোকে বলা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। তো জাস্ট এই কথাটাই মাথায় রাখো যে ইন্টারক্যালেটেড ডিস্ক কার থাকে? হৃৎপেশির থাকে। ইন্টারক্যালেটেড ডিস্ক, এই ইন্টারক্যালেটেড ডিস্ক কার থাকে ভাইয়া?
ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, এদের থাকে না, এদেরও থাকে না, থাকে কার? হৃৎপেশির থাকে, এর থাকে। আচ্ছা, ওকে। এরপরে যে পার্থক্যটা দেখো সেটা হচ্ছে অবস্থান। অবস্থান কোথায় সেটা অথবা এমনিতে এখন পারবা, যেমন আমাদের পাকস্থলী, আমাদের দেহের অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ আছে, পাকস্থলী, রেচনতন্ত্র, জননতন্ত্র, এই এই যে মূত্র যেখানে তৈরি হচ্ছে, বৃক্কের যে কাজগুলা, এই জায়গাগুলোতে কি থাকে? অনৈচ্ছিক পেশি থাকে, যার উপর আমাদের নিজেদের কোনো কন্ট্রোল নাই। আর আমাদের যে ঐচ্ছিক পেশি, বুঝতে পারতেছো, কঙ্কালের সাথে, আমাদের হাড়ের সাথে যে পেশিগুলো যুক্ত, সব কিছু হচ্ছে কঙ্কাল পেশি, তাই না? বা ঐচ্ছিক পেশি, যেটা আমরা নিজের ইচ্ছা মতো চলাচল করতে পারি। আর হৃৎপিণ্ডে যে পেশিটা থাকে সেটা হচ্ছে হৃৎপেশি। তাহলে দেখো ভাইয়া, অবস্থান, কার অবস্থান কোথায়? অবস্থানটা হচ্ছে এখানে লিখে দিই। তাহলে কার অবস্থানটা কোথায়? এখানে তো জায়গা কম, ঠিক আছে, এখানে লিখে দিই অবস্থান বা উদাহরণ। এখন এমনিতেই বুঝতে পারতেছো ঐচ্ছিক পেশির অবস্থান কোথায়? আমাদের যে বাইসেপস, ট্রাইসেপস, এগুলা, বাইসেপস, ট্রাইসেপস, ট্রাইসেপস, এগুলা। অনৈচ্ছিক পেশি কোথায় থাকে? পাকস্থলী থাকে। এটা কোথায় থাকে? পাকস্থলী। পাকস্থলী হচ্ছে পরিপাকতন্ত্রের অংশ, তাহলে পরিপাকতন্ত্রের অন্যান্য অংশগুলোতেও কিন্তু থাকে। ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এগুলো আমি বলতে পারি, ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এই জায়গাগুলোতে থাকে। হৃৎপেশি কোথায় থাকে? হৃৎপিণ্ডে অবস্থান করে, হৃৎপিণ্ডে। ওকে, কাজ কি? কাজ হচ্ছে আমাদের চলনে সাহায্য করতেছে। এটা ঐচ্ছিক পেশির কাজ কি? আমাদের বিভিন্ন ধরনের ভারী বস্তু তুলতে সাহায্য করতেছে, আমাদেরকে দাঁড়ায় থাকতে সাহায্য করতেছে, আমাদের চলনে সাহায্য করতেছে। এগুলো হচ্ছে ঐচ্ছিক পেশির কাজ। অনৈচ্ছিক পেশির কাজ কি? আমাদের দেহের বিভিন্ন ধরনের শারীরবৃত্ত কার্যগুলি নিয়ন্ত্রণ করতেছে, পরিপাক করতেছে, রেচন করতেছে। তাহলে এগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশির কাজ। আর হৃৎপেশির কাজ হচ্ছে এটা রক্ত সংবহন করতেছে, সংকোচন প্রসারণের মাধ্যমে রক্ত সংবহন করতেছে। তাহলে এটা হচ্ছে হৃৎপেশির কাজ। আচ্ছা, স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যুর একক কি বলতো? স্নায়ু টিস্যুর একক হচ্ছে নিউরন। আর নিউরন নিয়ে দশম অধ্যায়ে আলোচনা করা আছে। তো সেই অধ্যায়টা পড়ার সময় আমরা পড়বো, সেই বিষয়টা বিস্তারিত পড়বো। এখানে জাস্ট ছোট্ট কয়েকটা কথা বলে দিই। দেখো, একটা নিউরন চিত্র আমি আঁকায় দিচ্ছি না, চিত্রটা জাস্ট এখানে খেয়াল করো, দশম অধ্যায়ে একদম বিস্তারিত পড়াবো। তো একটা নিউরনের কয়টা অংশ? দুইটা অংশ, একটা হচ্ছে কোষ দেহ, আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। হ্যাঁ, প্রলম্বিত অংশের মধ্যে এই যে এগুলোও আছে। তাহলে এইটুকু হচ্ছে কোষ দেহ, আর বাকি যা কিছু দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে প্রলম্বিত অংশ। তাহলে এই প্রলম্বিত অংশের মধ্যে কি কি আছে? ডেনড্রন আছে, ডেনড্রন আছে। এগুলো থেকে আবার যে শাখা প্রশাখা বের হয়েছে, এগুলো হচ্ছে ডেনড্রাইট, এই যে এগুলো হচ্ছে ডেনড্রাইট, এবং আরেকটা হচ্ছে একজন। তো একজন তো একটাই, একজন তো একজনই, নামের মধ্যে আছে একজন। একজন তো একটাই, আর ডেনড্রাইট থাকে অনেকগুলা, ডেনড্রন আর ডেনড্রাইট থাকে অনেকগুলা। তো ঘটনা যেটা ঘটে, এটা একটা নিউরন ধরে নাও, এখান থেকে ডেনড্রাইট গুলা বের হচ্ছে। আচ্ছা, এখান থেকে কি বের হচ্ছে? এখান থেকে এই যে একজন যেটা, সেটা বের হয়েছে। তো এই পাশে যদি আরেকটা নিউরন থাকে, ধরো না এই পাশে আরেকটা নিউরন আছে, আমি এটাকে জাস্ট কপি করে, ও কপি হবে না, ঠিক আছে, আমি যদি আরো একটা নিউরন আঁকাই এখানে, তাহলে এটা হচ্ছে একটা নিউরন। তো এই যে ডেনড্রাইট গুলা, এই নিউরনের যে ডেনড্রাইট, সেই ডেনড্রাইট গুলা কিন্তু এই একজনের শেষ প্রান্তের সাথে গিয়ে যুক্ত হয়, ঠিক আছে। এবং এই যে ডেনড্রাইটের সাথে একজনের যে শেষ প্রান্ত, এটা যেই জায়গাটাতে যুক্ত হচ্ছে, ওই অংশটাকে বলা হচ্ছে সিন্যাপস, ঠিক আছে। এই নামটা জাস্ট মাথায় রাখো, এটাকে বলা হচ্ছে সিন্যাপস। তো একটা নিউরনের মধ্যে কি কি আছে সেটা একটু দেখো। আর নিউরন থেকে যদি কোনো কোশ্চিন হয় তোমাদের, বুঝবা যে এই অধ্যায় থেকে আসলে কোশ্চিনটা করা নাই, কোশ্চিনটা করা হয়েছে দশম অধ্যায় থেকে। তো সেই অধ্যায়ে আমরা আরো বিস্তারিত পড়বো নিউরনটা নিয়ে। তাহলে আসো আমরা সামনের দিকে আগাই। আমরা এবার যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে অঙ্গ ও তন্ত্র। তো অঙ্গ আর তন্ত্র কি সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, আমাদের কোষ দেহে, আমাদের জীবকোষের গঠন ও কাজের একক কি? আমাদের দেহের, জীবদেহের গঠন ও কাজের একক হচ্ছে কোষ, তাই না? তো অনেকগুলা কোষ মিলে
আবার কি তৈরি করে বলতো, টিস্যু তৈরি করে, এটা আমরা জানি। অনেকগুলো কোষের মিলিতভাবে কি তৈরি করে, অনেকগুলো কোষ মিলিতভাবে তৈরি করে হচ্ছে টিস্যু। অনেকগুলা টিস্যু আবার একত্রে যখন যুক্ত হবে তখন যে জিনিসটা তৈরি করে সেটাকে বলা হচ্ছে অঙ্গ, সেটাকে বলা হচ্ছে অঙ্গ। এবং কয়েকটা অঙ্গ একত্রে যখন যুক্ত হবে তখন সেটাকে আমরা বলতে পারি তন্ত্র। সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি তন্ত্র। আচ্ছা, যেমন আমি উদাহরণ দিতে পারি, আমরা কোষ নিয়ে তো পড়ছি তাই না, বিভিন্ন ধরনের কোষ আছে। বিভিন্ন ধরনের কোষ আছে, যেমন আচ্ছা তন্ত্র কি সেটা আমি বলি। যেমন আমি বলতে পারি যে রক্ত সংবহন তন্ত্র, রক্ত সংবহন সংবহন তন্ত্র। তাহলে রক্ত সংবহন তন্ত্র, যখন আমি বলতেছি তন্ত্র, তন্ত্র বললে সেটা অনেকগুলো অঙ্গ দ্বারা গঠিত। যেমন রক্ত সংবহন তন্ত্র কি কি দ্বারা গঠিত, ধমনী দ্বারা গঠিত, শিরা দ্বারা গঠিত, হৃৎপিণ্ড আছে এখানে। তাহলে রক্ত সংবহন তন্ত্রে অনেকগুলো অঙ্গ দ্বারা এটা অনেকগুলো অঙ্গ দ্বারা কি হইতে হচ্ছে বলতো, এটা তৈরি হচ্ছে। তাহলে এখানে একটা অঙ্গ কি, রক্ত সংবহন তন্ত্রের একটা অঙ্গ কি, একটা অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড বলতে পারি তাই না, হৃৎপিণ্ড। তাহলে হৃৎপিণ্ডের যে টিস্যুগুলা সেগুলাকে আমরা কি বলতে পারি, হৃৎপেশি, তাই না। সো হৃৎপিণ্ড অনেকগুলা টিস্যু দ্বারা গঠিত হচ্ছে। আবার এখানে ওই টিস্যুর ভেতরে অনেকগুলা কোষ আছে, তাহলে এই কথাটা আমি বলতে পারি, যেগুলাকে আমরা বলতে পারি হৃৎকোষ। তাহলে হৃৎপিণ্ডের ভেতরে যে কোষ সেগুলো হচ্ছে হৃৎকোষ। তাহলে এইভাবে ফার্স্টে কোষ থেকে তৈরি হয় টিস্যু, টিস্যু থেকে তৈরি হচ্ছে অঙ্গ, এবং অঙ্গ থেকে শেষ পর্যায়ে গিয়ে তৈরি হচ্ছে তন্ত্র। ঠিক আছে, তাহলে বিভিন্ন ধরনের অঙ্গ আছে, বিভিন্ন ধরনের তন্ত্র আছে। এই তন্ত্রগুলো নিয়ে পরবর্তী অধ্যায়েও আলোচনা করা আছে। এই অধ্যায়ে খুব অল্প দু একটা করে লাইন বলা আছে, সো আমরা অল্প অল্প করে পড়ব। তাহলে অঙ্গ নিয়ে কয়েকটা কথা বলা আছে। এক বা একাধিক টিস্যু নিয়ে গঠিত দিয়ে তৈরি এবং একটি নির্দিষ্ট কাজ করতে সক্ষম প্রাণীদেহের অংশ বিশেষকে বলা হচ্ছে অঙ্গ। তাহলে এক বা একাধিক টিস্যু দ্বারা তৈরি একটা নির্দিষ্ট কাজ করতে সক্ষম প্রাণীদেহের অংশ বিশেষকে কি বলা হয়, অর্গান বা অঙ্গ। দেহের অঙ্গসমূহ নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি বলা হয়। ঠিক আছে, এটা প্রথম অধ্যায়ে পড়েছ। অবস্থান ভেদে মানবদেহের অঙ্গ দুই ধরনের, যেমন নাক, চোখ, কান, নাক, হাত, পা, মাথা, এগুলো বাহ্যিক অঙ্গ। বাইরে থেকে যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে বাহ্যিক অঙ্গ। আমাদের বাইরে থেকে যা কিছু দেখতে পাচ্ছ সবই হচ্ছে বাহ্যিক অঙ্গ। তাহলে অভ্যন্তরীণ অঙ্গ, আমাদের ভেতরের যে অঙ্গগুলো আছে সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ অঙ্গ, যেমন হৃৎপিণ্ড, পাকস্থলী, ফুসফুস, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ অঙ্গ, তাই না। এই যে পাকস্থলী, ডিওডেনাম, ইলিয়াম, মলাশয়, হৃৎপিণ্ড, যকৃৎ, অগ্নাশয়, প্লীহা, ফুসফুস, বৃক্ক, শুক্রাশয়, ডিম্বাশয়, এগুলো হচ্ছে মানবদেহের অভ্যন্তরীণ অঙ্গ। আচ্ছা, তাহলে এই যে বাহ্যিক অঙ্গ সংস্থান সম্বন্ধে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাটাকে কি বলা হচ্ছে, বহি অঙ্গ সংস্থান বা এক্সটার্নাল মরফোলজি। মরফোলজি মানে হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা। তাহলে বাহিরের অঙ্গগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে কোথায়, এক্সটার্নাল মরফোলজিতে। আর যদি বলা হয় যে ভেতরের অঙ্গগুলা নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটা কি, ইন্টারনাল মরফোলজি। খুবই সিম্পল, বুঝতে পেরেছ। ওকে, তাহলে অঙ্গ নিয়ে তো আমরা বুঝলাম। অঙ্গ এখানে আমরা যা আলোচনা করলাম সেগুলো হচ্ছে অঙ্গ। তাহলে কয়েকটা অঙ্গ মিলে আবার তৈরি করে তন্ত্র, তাই না। যেমন এখানে কি বলা আছে, পরিপাক তন্ত্র। তাহলে পরিপাক তন্ত্র কি নিয়ে গঠিত, আমাদের মুখ ছিদ্র, তারপরে আমাদের গলবিল আছে, গলবিলের পরে খাদ্যনালী আছে, খাদ্যনালীর পরে পাকস্থলী আছে, পাকস্থলীর পরে আবার ক্ষুদ্রান্ত্র, তারপরে আবার বৃহদান্ত্র, এছাড়াও বিভিন্ন ধরনের গ্রন্থি আছে, যেমন যকৃৎ গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, ঠিক আছে, অগ্নাশয় গ্রন্থি। এই গ্রন্থিগুলো মিলে এই পরিপাকতন্ত্র গঠিত হয়। তো এইগুলো নিয়ে পরবর্তী অধ্যায়গুলোতে, এখানে যে যে তন্ত্রগুলো আছে এই তন্ত্রগুলো নিয়ে পরবর্তী অধ্যায়গুলোতে আলোচনা করা আছে। যেমন আরেকটা তন্ত্র হচ্ছে শ্বসন তন্ত্র, এটারও একটা পুরো অধ্যায় আছে। তাহলে শ্বসন তন্ত্র কিভাবে গঠিত, নাক, মুখ, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে ট্রাকিয়া, ফুসফুস, অ্যালভিওলাস, এগুলো নিয়ে গঠিত। এরপর দেখো আমাদের ত্বকতন্ত্র আছে। তাহলে আমাদের পুরা বডি, এই যে পুরা বডির যে ত্বক সেটা হচ্ছে ত্বকতন্ত্র।
রেচনতন্ত্র আছে আমাদের, বৃক্ক, ইউরেটর, মূত্রথলি, এগুলো নিয়ে রেচনতন্ত্র গঠিত। স্নায়ুতন্ত্র, তাহলে আমাদের দেহের মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড, সুষুম্না স্নায়ু, করটিক স্নায়ু, এগুলো নিয়ে স্নায়ুতন্ত্র গঠিত। এছাড়াও আমাদের দেহে অন্তঃক্ষরা গ্রন্থি আছে, যেখান থেকে হরমোন রিলিজ হয়, এবং এইটা নিয়েও আমাদের আলাদা একটা অধ্যায় আছে। তাহলে এই যে এইখানে যা কিছু তন্ত্র আমরা পড়ব, প্রত্যেকটা তন্ত্র নিয়ে কিন্তু আবার আলাদা করে একটা অধ্যায় আছে। তাহলে এইখানে অল্প করে আলোচনা করা আছে। কি কি আলোচনা করা আছে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমাদেরকে একটু ধরাই দিই। দেখো, পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্রের কাজ কি বলতো? খাদ্য গ্রহণ, পরিপাক, শ্বসন এবং অপাচ্য খাদ্যাংশ নিষ্কাশনের সাথে জড়িত এটা। আচ্ছা, পরিপাকতন্ত্রের দুইটা অংশ, একটা হচ্ছে পৌষ্টিক নালী এবং আরেকটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। তাহলে পরিপাকতন্ত্রের দুইটা অংশ, একটা হচ্ছে পৌষ্টিক নালী, যেখান থেকে খাদ্যটা পরিবাহিত হয়, আর পৌষ্টিক গ্রন্থি, যেখান থেকে বিভিন্ন ধরনের এনজাইম ক্ষরিত হয়। এগুলো নিয়ে আমরা পড়বো পরবর্তী অধ্যায়গুলোতে। মুখছিদ্র, গলবিল, মুখগহ্বর, অন্ননালী, পাকস্থলী, ডিওডেনাম, ইলিয়াম, রেকটাম, মলাশয়, এগুলো নিয়ে পৌষ্টিক নালী গঠিত হয়। আর মানুষের দেহে 5 ধরনের গ্রন্থি আছে, পরিপাক গ্রন্থি আছে। তাহলে পরিপাক গ্রন্থিগুলো হচ্ছে লালা গ্রন্থি, যকৃৎ গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, দেন আন্ত্রিক গ্রন্থি আছে। আন্ত্রিক গ্রন্থি, তাহলে একটা তো লালা গ্রন্থি মুখে গেল, যকৃৎ, দেন অগ্নাশয়, আন্ত্রিক গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি এবং গ্যাস্ট্রিক গ্রন্থি। তাহলে পাকস্থলীতে থাকে গ্যাস্ট্রিক গ্রন্থি। আচ্ছা, অন্ত্রে থাকে আন্ত্রিক গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি একটা আছে, যকৃৎ থেকে যকৃৎ গ্রন্থি, এবং আমাদের মুখে আছে লালা গ্রন্থি। আচ্ছা, তো এই সব গ্রন্থির নিঃসৃত রস খাদ্য পরিপাকে সাহায্য করে। তাহলে যে 5 ধরনের যে পৌষ্টিক গ্রন্থি, এগুলো খাদ্য পরিপাকে সাহায্য করে। আচ্ছা, তাহলে এবার দেখো শ্বসনতন্ত্র। সো শ্বসনতন্ত্র আমাদের কি দ্বারা গঠিত? এই যে নাক আছে, নাসারন্ধ্র আছে, দেন গলবিল, ল্যারিংস, ট্রাকিয়া, এগুলো দ্বারা গঠিত। এই তন্ত্র পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন মানুষের দেহের সঞ্চিত খাদ্য থেকে জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে। তাহলে আমরা যে খাবারটা খাচ্ছি, নাকের মাধ্যমে যে আমরা অক্সিজেনটা নিচ্ছি, সেই অক্সিজেনটাই খাদ্যটাকে জারিত করে আমাদের দেহে শক্তি তৈরি করতেছে। আচ্ছা, এরপরে দেখো শ্বসনতন্ত্র তো হলো। এবার হচ্ছে স্নায়ুতন্ত্র। দেহের বাইরের এবং ভেতরের উদ্দীপনা গ্রহণ করা এবং সেই অনুযায়ী উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করা, সেটা হচ্ছে এই তন্ত্রের কাজ। তাহলে মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড এবং করটিক স্নায়ু নিয়ে এই স্নায়ুতন্ত্র গঠিত হয়। তাহলে মস্তিষ্ক তো আমরা চিনি, সুষুম্না কাণ্ড কোনটা? সুষুম্না কাণ্ড হচ্ছে আমাদের মেরুদণ্ডের ভেতরে আছে। তাহলে মেরুদণ্ডের ভেতরে একটা দড়ির মতো অঙ্গ, যেটাকে বলা হচ্ছে সুষুম্না কাণ্ড। এবং মস্তিষ্ক থেকে কিছু স্নায়ু বের হয়, যেগুলোকে বলা হচ্ছে করটিক স্নায়ু। এগুলো নিয়ে এই স্নায়ুতন্ত্র গঠিত হয়। স্বয়ংক্রিয় স্নায়ু নামে স্নায়ুতন্ত্রের আরও একটি অংশ আছে। স্নায়ুতন্ত্রের এই অংশ দেহের অনৈচ্ছিক পেশির কাজগুলো নিয়ন্ত্রণ করে। তাহলে দেখো, আমাদের পাকস্থলী, এটা তো নিয়ন্ত্রিত হতে হবে, তাই না? এবং এটা তো অবশ্যই স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে। তাহলে কোন স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হবে? এটা হচ্ছে স্বয়ংক্রিয় যে স্নায়ু, সেটা দ্বারা। ঠিক আছে, রেচনতন্ত্র। সো রেচনতন্ত্রের অংশগুলো কি কি? রেচনতন্ত্রের অংশগুলো হচ্ছে এই যে ইউরেটর একজোড়া বৃক্ক, একটি মূত্রথলি এবং একটি মূত্রনালী বা ইউরেথ্রা। এই নিয়ে রেচনতন্ত্র গঠিত হয়। তাহলে এই রেচনতন্ত্রের মাধ্যমে কি হয় বলতো? আমাদের দেহে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো তৈরি হয়, এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলা রেচনের মাধ্যমে, মূত্রের মাধ্যমে আমাদের দেহ থেকে বের হয়ে যায়। এবং সেখানে কাজ করে কি কি? সেখানে কাজ করে বৃক্ক, ইউরেটর, মূত্রনালী, মূত্রথলি, এগুলা কাজ করে। এরপরে দেখো জননতন্ত্র। তো জননতন্ত্র এটা কি? জননতন্ত্র এটা কি করে বলতো? এই যে মেইনলি ডিম্বাণু শুক্রাণু তৈরি করে, এবং এটা হচ্ছে প্রজননের মাধ্যমে বংশানুক্রমে বা বংশটা টিকায় রাখে। ঠিক আছে, সো প্রজননের মাধ্যমে এই যে ডিম্বাণু শুক্রাণু তৈরি করতেছে, সো এই ডিম্বাণু শুক্রাণু মিলিত হলে সেটাকে তো বলা হচ্ছে মিলনের প্রক্রিয়াটাকে বলা হচ্ছে নিষেক, এবং নিষেকের ফলে তৈরি হচ্ছে জাইগোট, এবং এই জাইগোট থেকে কিন্তু নতুন একটা শিশুর জন্ম নেয়। তাহলে এই যে জননতন্ত্র যেটা, সেটা কিন্তু এই ধারাটা অব্যাহত রাখতেছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ত্বকতন্ত্র। সো আমাদের দেহের বাইরের যে আচ্ছাদনকারী আবরণ, সেটাকে বলা হচ্ছে ত্বক বা চামড়া।
ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থিযুক্ত এই ত্বক দেহকে আচ্ছাদন করে এবং বাহিরের আঘাত থেকে এবং জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। দেহের জলীয় অংশকে দেহের ভেতর সংরক্ষণ করে। তাহলে আমাদের দেহে যে তরল পদার্থটা আছে, আমরা তো জানি আমাদের দেহের বেশিরভাগই হচ্ছে পানি। তাহলে এটা কোথায় থাকে বলতো? এই জলীয় অংশটাকে আচ্ছাদন করে থাকে কে? এই ত্বকটা। ওকে, ঠিক আছে। এরপরে দেখো অন্তঃক্ষরা গ্রন্থি। সো এগুলো নিয়েও পরের অধ্যায়গুলোতে আলোচনা আছে, এখানে আর বেশি কথা বলতেছি না। অন্তঃক্ষরা গ্রন্থি, এটাকে নালীহীন গ্রন্থিও বলা হয়। এবং এই অন্তঃক্ষরা গ্রন্থির কাজই হচ্ছে এটার ইংলিশটা হচ্ছে দেখো এন্ডোক্রাইন সিস্টেম। সো অন্তঃক্ষরা গ্রন্থির কাজ হচ্ছে হরমোন ক্ষরণ করা, এটা হরমোন রিলিজ করে, হরমোন ক্ষরণ করে। আচ্ছা, সো এটাকে যেহেতু নালীহীন গ্রন্থি বলা হচ্ছে, এটা এই হরমোনগুলো পরিবহন করার জন্য কোনো নির্দিষ্ট নালী থাকে না, এটা রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। তাহলে দেখো শুধুমাত্র রক্তের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে হরমোনটা পরিবাহিত হয়। যেমন গ্রন্থিগুলা কি কি? এই অন্তঃক্ষরা গ্রন্থি কি কি আছে? যেমন পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, অগ্নাশয়ের অ্যালেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এগুলো নিয়ে আমরা পড়বো, বিস্তারিত পড়বো। ঠিক আছে, আসো আমাদের এই অধ্যায়টা শেষ, আমরা কিছু এমসিকিউ সলভ করি। দেখো এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ এবং এই চিত্রটা দেখে বোঝা যাচ্ছে যে এই গঠনটা মাছের আইসের মতো, তাই না? যেহেতু মাছের আইসের মতো, আমরা বুঝতে পারতেছি এটা আইস আকার এপিথেলিয়াল টিস্যু বা স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, তাই না? আর স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু কোথায় পাওয়া যায়? আসলে এটা পাওয়া যায় বৃক্কে। বৃক্কের যে নেফ্রনের যে বোমাস ক্যাপসুল, সেখানে পাওয়া যায়। আচ্ছা, উদ্দীপকে এক্স দ্বারা গঠিত টিস্যু পরিশোষণে অংশগ্রহণ করে, সাকনি হিসেবে কাজ করে, তাই না? তাহলে আমরা জানি, এটা আমরা অলরেডি পড়েছিও, বৃক্কের বোমাস ক্যাপসুল, এখানে স্কোয়ামাস আবরণী কলা থাকে এবং এটা সাকনির মতো কাজ করে। মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে কোনটা দেখা যায়? সিলিয়া দেখা যায়, শ্বাসনালীতে সিলিয়া। ফ্লাজেলা কোথায় দেখা যায়? হাইডার এন্ডোডার্মে। ক্ষণপথ, এটা আমাদের অন্ত্রে দেখা যায়, এছাড়াও হাইডার এন্ডোডার্মে দেখা যায়। একাধিক প্রাণকেন্দ্র দেখা যায় কোথায়? এটা দেখা যায় পেশি টিস্যুতে, তাই না? ঐচ্ছিক পেশি যেগুলো আছে, ঐচ্ছিক পেশি টিস্যুতে এই একাধিক প্রাণকেন্দ্র দেখা যায়। প্রাণকেন্দ্র মানে কি ভাইয়া? এটা বুঝতে হবে। প্রাণকেন্দ্র মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে একাধিক প্রাণকেন্দ্র মানে কি? নিউক্লিয়াস। একাধিক নিউক্লিয়াস কোথায় দেখা যায়? একাধিক নিউক্লিয়াস। আচ্ছা, ঠিক আছে। এখানে ছোট্ট একটা কথা আমি বলে দিই, এটা বলা জরুরি। সেটা হচ্ছে এই যে আমরা যে স্নায়ু টিস্যু নিয়ে পড়ছি, এটা তো নিউরন, তাই না? এটা তো নিউরন। সো নিউরন সম্পর্কে যে কথাটা মাথায় রাখবা ভাইয়া, এই নিউরনটা বিভাজিত হতে পারে না। এটা বিভাজিত হতে পারে না, এটা এমসিকিউতে আসতে পারে। বিভাজিত হতে পারে না। কেন বিভাজিত হতে পারে না? কারণ বিভাজনে সাহায্য করে হচ্ছে সেন্ট্রিওল। এই নিউরনের ভেতরে মাইটোকন্ড্রিয়া আছে, রাইবোজোম আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এগুলো থাকলেও সেন্ট্রিওলটা থাকে না। এই সেন্ট্রিওলটা না থাকার কারণে এটা বিভাজিত হতে পারে না। তাহলে কেন বিভাজিত হতে পারে না? কারণ এখানে সেন্ট্রিওল নাই। এই কথাটা ভাইয়া অন্তত মনে রাখো, সেন্ট্রিওল নাই। ঠিক আছে, এরপরে প্রশ্নটা কি বলা আছে দেখো। পরের প্রশ্নটা বলেছে মায়োফাইব্রিল। এখানে মায়ো মানে হচ্ছে পেশি। মায়ো মানে হচ্ছে কি ভাইয়া? মায়ো কথাটার অর্থ হচ্ছে পেশি। যেমন আমাদের মাসেল, এই মাসেলটাকে আমরা মায়ো হিসেবেও বলতে পারি। মায়ো মানে হচ্ছে পেশি। তাহলে আমাদের পেশিটা কি দ্বারা তৈরি? অনেকগুলো ফাইবার দ্বারা তৈরি। তাহলে মায়োফাইব্রিল তার মানে কি? আমাদের পেশির যে ফাইবার, সেটার কথা বলা আছে। তাহলে মায়োফাইব্রিল থাকে কোথায় বলো তো? ঐচ্ছিক পেশিতে থাকে, অনৈচ্ছিক পেশিতে থাকে, হৃৎপেশি, তিনটাতেই থাকে। তাহলে মায়োফাইব্রিল এটা তিনটাতেই পাওয়া যাবে। কেন? কারণ এই তিনটাই তো পেশি। পেশি মানেই সেখানে মায়োফাইব্রিল থাকবে। মায়ো মানেই তো পেশি। তাহলে আমাদের ঐচ্ছিক পেশি সেটাও পেশি, অনৈচ্ছিক পেশি এটা তো পেশি, হৃৎপেশি সেটাও তো পেশি। তাহলে তিনটা জায়গাতে থাকবে, সিম্পল। ওকে, এরপরে দেখো কি বলা আছে, ট্রাকিয়াতে কি পাওয়া যায়? ট্রাকিয়াতে পাওয়া যায় সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, সিলিয়াযুক্ত আবরণী টিস্যু। একটু আগে আমরা দেখলাম সিলিয়াযুক্ত আবরণী টিস্যু। আরেকটা পাওয়া যাচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 2। একটা সিকিউ অ্যান্সার করো দেখো। চিত্রে ওয়াইতে অবস্থিত পেশির গঠন। তাহলে ওয়াই কি? ওয়াই হচ্ছে ঐচ্ছিক পেশি, তাই না?
আর ঐচ্ছিক পেশি হচ্ছে নলাকার। তাহলে এই পেশিটা কেমন দেখতে? এই যে নলের মতো, হ্যাঁ, নলের মতো, নলের মতো এখানে ডোরাকাটা দাগ থাকে, হ্যাঁ, এখানে ডোরাকাটা দাগ থাকে, এখানে ডোরাকাটা দাগ থাকে, এখানে এখানে কি থাকে বলতো? এখানে অনেকগুলো মায়োফাইব্রিল থাকে। তো এটার গঠনটা দেখাতে বলছে। সো তোমার গঠন বৈশিষ্ট্য, তোমার যে চিত্র আঁকাইতে পারলে ভালো, ঠিক আছে, চিত্র আঁকাইতে না পারলেও অনেকগুলো গঠন বৈশিষ্ট্য আমি লিখে দিছি না, যে এখানে নিউক্লিয়াস কয়টা থাকে, নিউক্লিয়াস থাকে অনেকগুলা, হ্যাঁ, নিউক্লিয়াস থাকে অনেকগুলা, কোথায় থাকে, পরিধিতে থাকে নিউক্লিয়াস, এই কথাগুলো তোমার লিখতে হবে। উদ্দীপকে এক্স এবং জেড এর মধ্যকার কার্যগত ভিন্নতা বিশ্লেষণ করতে বলছে। সো এখানে এক্স কি বলো, এক্স এবং জেড এর মধ্যকার কার্যগত ভিন্নতা। সো জেড হচ্ছে তো নিউরন, আর এক্স কি, এক্স হচ্ছে কলামনার আবরণী টিস্যু। আর কলামনার আবরণী টিস্যু কোথায় পাওয়া যায়? আমাদের অন্ত্রের অন্ততকে পাওয়া যায়, তাই না? তাহলে এই দুটার মধ্যকার কার্যগত ভিন্নতা বিশ্লেষণ করতে বলছে। তাহলে এটা কি? এটা হচ্ছে আবরণী টিস্যু, এক ধরনের কলামনার আবরণী টিস্যু। তাহলে এটা অন্ত্রের আবরণ তৈরি করতেছে। আর অন্যদিকে স্নায়ু টিস্যু, এটার কাজ কি? এটা হচ্ছে এক ধরনের স্নায়ু টিস্যু বা নিউরন। এটার কাজ হচ্ছে স্নায়ু উদ্দীপনা পরিবহন করা। যেমন আমি যদি হাতে চিমটি দিই, তাহলে এই যে চিমটির যে অনুভূতিটা আমার যে হাতে লাগছে, এই অনুভূতিটা নিউরনের মাধ্যমে কোথায় যাবে? আমাদের মস্তিষ্কে যাবে। আর এদিকে আবরণী টিস্যু, আবরণী টিস্যু এটার কাজ কি বলতো? এটার কাজ হচ্ছে এটা আমাদের অন্ত্রের ত্বক তৈরি করতেছে, অন্ত্রের অন্তত্বকে আছে, তার মানে অন্ত্রের ত্বক তৈরি করতেছে, পাশাপাশি এটা ক্ষরণও করে, এটা শোষণও করে, এবং এটা আবরণ সুরক্ষা প্রদান করে বা আবরণ দেয়, এই কথাটা আমরা বলতে পারি। ঠিক আছে, তো এই দুইটার কাজ আমাদের মেইনলি উল্লেখ করতে হবে এখানে। এবার দেখো অনুধাবনমূলক প্রশ্ন কি বলা আছে, পিটুইটারি গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি কেন বলা হচ্ছে? কারণ পিটুইটারি গ্রন্থি এটা হচ্ছে একটা নালীবিহীন গ্রন্থি, এবং এই পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়। যেহেতু পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়, এটা একটা নালীবিহীন গ্রন্থি, এবং এই যে হরমোনটা বা পিটুইটারি গ্রন্থি থেকে যেটা নিঃসৃত হচ্ছে, সেটা যেহেতু রক্তের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গাতে যায়, এই কারণে আমরা বলতে পারি পিটুইটারি গ্রন্থি একটা অন্তঃক্ষরা গ্রন্থি। আচ্ছা, কোনো পেশিকে বিশেষ ধরনের পেশি বলা হয় কেন? কোন ধরনের পেশিকে বিশেষ ধরনের পেশি বলা হয় এবং কেন? হৃৎপেশিকে আসলে বিশেষ ধরনের পেশি বলা হয়। কোন পেশিকে বিশেষ ধরনের পেশি বলা হয়? হৃৎপেশি। কেন হৃৎপেশি? কারণ হৃৎপেশি দ্বারা হৃৎপিণ্ড গঠিত হয়। ভালো কথা। এই পেশিটা, একটা কথা মাথায় রাখো, এই পেশিটা দেখতে ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজ অনৈচ্ছিক পেশির মতো। এই কথাটা আমার বলতে মনে নাই, এখানে একটু লিখে নিতে পারো যে ঐচ্ছিক হৃৎপেশি যেটা, এই হৃৎপেশি যেটা, সেটা হচ্ছে দেখতে ঐচ্ছিক পেশির মতো। যেমন এটা হচ্ছে নলাকার, ঐচ্ছিক পেশিও নলাকার, তাহলে দেখতে ঐচ্ছিক পেশির মতো, ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজ অনৈচ্ছিক পেশির মতো, অনৈচ্ছিক পেশির মতো। এই কথাটা ভাইয়া মাথায় রাখতে হবে, ঠিক আছে? দেখতে ঐচ্ছিক পেশির মতো, কাজ অনৈচ্ছিক পেশির মতো। আচ্ছা, তাহলে এই কারণে এই ঐচ্ছিক পেশি, হৃৎপেশিটাকে বলা হয় বিশেষ ধরনের পেশি। এছাড়াও এখানে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে, যেটা অন্য দুই পেশিতে নাই। কোন প্রাণীদের ত্বকের টিস্যুকে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয়? মেরুদণ্ডী প্রাণীদের ত্বককে বলা হচ্ছে ট্রানজিশনাল আবরণী টিস্যু। কারণ ট্রানজিশনাল আবরণী টিস্যু মানে হচ্ছে এখানে ভিত্তি পর্দার উপরে কয়েকটি স্তরে সজ্জিত থাকে, এবং মিনিটে মিনিটে সেই স্তরগুলো পরিবর্তন হতে থাকে। ধরে নাও যে এখনই 3 থেকে 4টা স্তর আছে, হঠাৎ করে দেখবা সেটা 7 থেকে 8টা স্তর হয়ে গেছে। তো এটা আমরা পড়েছি অলরেডি। মানবদেহের জন্য আবরণী টিস্যু গুরুত্বপূর্ণ কেন? কারণ এটা হচ্ছে আবরণী টিস্যু আবরণ তৈরি করতেছে। এখন শুধু আবরণ তৈরি করেই সে শান্ত থাকে না, সে রূপান্তরিত হয়ে গ্রন্থি টিস্যু তৈরি করতে পারে, সে সিলিয়াযুক্ত টিস্যু তৈরি করতে পারে, ফ্লাজেলীয় কোষ তৈরি করতে পারে। এছাড়াও এটা ক্ষরণ করে, শোষণ করে, রক্ষণাবেক্ষণ করে, বাহিরের আঘাত থেকে রক্ষা করে। এ কারণে আবরণী টিস্যুটা গুরুত্বপূর্ণ। নিউরন কেন বিভাজিত হয় না? কারণ নিউরনে সেন্ট্রিওল নাই, এই কারণে। ওকে, তাহলে আমাদের এই অধ্যায়টা টোটালটাই শেষ হলো। আশা করি
তোমরা যদি আগের 4টা পার্ট এবং এই পার্ট পুরাটা দেখে ফেলো, এই অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এবং এই অধ্যায়ে এমন কিছু টপিক ছিল যে টপিকগুলা নিয়ে পরবর্তী অধ্যায়গুলোতে বিশদ আলোচনা আছে। তো এই কারণে ওই টপিকগুলা আমি খুব বেশি টাচ করি নাই। কারণ আমরা তো ওইটা নিয়ে একটা আলাদা অধ্যায় পাবো, এই কারণে। তো ওই অধ্যায়গুলাতে আমরা ওই টপিকগুলা নিয়ে খুব খুঁটিনাটি বিশেষ করে যা কিছু জানতে হবে সবকিছু জানবো। তো যদি তারপরেও কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে, এক্সট্রা যদি কোনো কিছু জানতে চাও, সেটা কিন্তু আমাকে তুমি আমাকে মেসেজ করে জানাইতে পারো, অথবা এইটা যেহেতু ইউটিউবে ফ্রিতে যাবে, কমেন্ট করে আমাকে জানাইতে পারো। তো ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।